জি স্যার। ওকে, ধন্যবাদ। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকে গণিতের 9 নং চ্যাপ্টার, অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত, রেশিও। তো এই অধ্যায়টা একটা বড় অধ্যায়, মানে অনেকগুলো অঙ্ক। অন্যান্য চ্যাপ্টারে তোমরা দেখেছো যে প্রায় 20-22টা অঙ্ক করি আর 10-15টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই। আজকে যেটা ঘটেছে, এই শীটটা তৈরি করার সময় আমি বেশি উদার হয়ে সব অঙ্ক করে দিয়ে দিচ্ছি, মানে শিটে দিয়ে দিচ্ছি। দেখো, কোনো হোমওয়ার্ক দেই নাই, মানে 39টা অঙ্ক দিয়ে দিছি, হোমওয়ার্ক নাই। যার কারণে আমি যেটা করব আজকে ক্লাসে করানোর সময়, আমি কিছু অঙ্ক যেগুলো দেখবো রিপিটেশন, মানে একই টাইপের অঙ্ক, সেই প্রথম অঙ্কটা করে দিব, সেকেন্ড অঙ্কটা হোমওয়ার্ক দিব। কিন্তু এমন কোনো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিব না যেটা ক্লাসে করাই নাই, বা একদম অচেনা টাইপের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিব না। এতটা অবিবেচক আমি না, ঠিক আছে? আর তবে পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের 2-3টা অঙ্ক অ্যাবনর্মাল দিব, যেগুলো আমি ক্লাসে করাই, ঠিক আছে? পরীক্ষায় তোমাদেরকে কিছু অ্যাবনর্মাল অঙ্ক আমি ইচ্ছা করেই দিব, তোমরা যেন সব না পারো। 2-3টা অঙ্ক যেন তোমরা নিজেরা মাথা খাটায় ব্রেইন অ্যাপ্লাই করে চেষ্টা করো, না পারলেও যেন সেটা, আমি যে পারি না পরীক্ষার হলে, এই অভ্যাসটা, এই জিনিসটা যে সেটা যেন তোমরা অভ্যস্ত হয়ে থাকো। পরীক্ষা হলেও তোমরা, বিসিএস পরীক্ষা হলে তোমরা কিন্তু সব পারবা না। তো এই যে না পারার অনুভূতিটা, না পারার পরে কিভাবে পরের অঙ্কে স্কিপ করা, টাইম ম্যানেজমেন্টটা, এটা যেন তোমাদের প্র্যাকটিস হয়ে থাকে, এই জন্যই কিছু কিছু মিনিমাম 10 থেকে 20% কোশ্চেন পড়ানোর বাইরে দিই, সিটের বাইরে দিই, ইভেন জিকের ক্ষেত্রেও বাইরে দিই, ইচ্ছা করে বাইরে থেকে দিই। এমন না যে স্যার জানেন না যে এগুলো পরীক্ষা সিটের বাইরে থেকে আসতেছে। হ্যাঁ, ইচ্ছা করে কিছু কঠিন কোশ্চেন আমি সবসময়ই তোমাদেরকে। ওকে, তো পরীক্ষার কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন আসে। আমাদের যে পরীক্ষার কোশ্চেনটা এবং এই যে হোমওয়ার্ক গুলো, এগুলো কিন্তু একটা, এগুলোই কিন্তু একটা সাজেশন। তোমাদের ক্লাসে করায় 15-20টা অঙ্ক, 22টা অঙ্ক, কিন্তু হোমওয়ার্ক থাকে আরো 10টা, পরীক্ষা থাকে আরো 10টা, টোটাল কিন্তু 40টা। তো তুমি একটু খেয়াল করো যে একটা চ্যাপ্টারের জন্য 40টা ম্যাথ কিন্তু এনাম। 25টা চ্যাপ্টার, 25টা চ্যাপ্টারে 40টা করে ম্যাথ, মানে হিসাব করছো কয়টা হয়? 25টা চ্যাপ্টারে 40টা ম্যাথ, মানে কি 1000 অঙ্ক, 1000, 1000 অঙ্ক তোমাকে আমি করাচ্ছি, হোমওয়ার্ক সহ, পরীক্ষার এক্সাম সহ। সো এই 1000 অঙ্ক করলে 15-তে 13 না পাওয়ার, 13-14 না পাওয়ার কোনো কারণ নাই, যত দুর্বল ছাত্রই হয়ে থাকো না। ওকে, অনুপাত মানে কি? দুইটা সংখ্যার ভাগফলকে অনুপাত বলে। ভাগফল, একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে কি হয়, যে এ বাই বি, এটা হচ্ছে আর বি এর অনুপাত। অনেক সময় এ বাই বি কে, অনুপাতের চিহ্ন হচ্ছে যে কলন চিহ্ন, এটাকে ইজ টু বলা হয় বা রেশিও বলা হয়। এ ইজ টু বি, ইজ টু মানে হচ্ছে যদি হয় এ, এ যদি হয় 2, বি হবে 3। এ ইজ টু বি ইকুয়ালস টু 2:3, তার মানে হচ্ছে এ আর বি এর অনুপাত 2 এবং 3। মানে এ যদি 2 হয় তাহলে বি হবে 3, এ যদি 10 হয় বি হবে 15, এ যদি 20 হয় বি হবে 30। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, বিভিন্ন প্রকার অনুপাত আমরা একটু ক্লাসিফিকেশন শিখি। সরল অনুপাত, এই যে একটু আগে যেটা বললাম 2:3, যেটা দুইটা দুইটা রাশির অনুপাত, দুইটা সংখ্যার ভাগফল, সেটাকে বলা হয় সরল অনুপাত। এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। গুণ অনুপাতে যাই। গুণ অনুপাতে সাধারণত প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, ঠিক আছে? আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি, ঠিক আছে? উত্তর রাশি। তো পূর্ব রাশি মানে প্রথম রাশি যেটার বড়, সেটাকে গুরু অনুপাত বলে, যেমন 3:2 হচ্ছে গুরু অনুপাত। আর যেটা দ্বিতীয় রাশিটা বড়, উত্তর রাশিটা বড়, সেটাকে বললে লঘু অনুপাত, যেমন 2:3। স্যার, এখানে সরল আর লঘু কি এক হবে? না, সরল অনুপাত দুই প্রকার, সরল অনুপাত লঘু অনুপাত হইতে পারে, গুরু অনুপাত হইতে পারে। সরল অনুপাতের প্রথমটা যদি বড় হয় তাহলে সেটা হবে গুরু, আর প্রথমটা যদি ছোট হয় সেটা হবে লঘু। মানে প্রথম উপাদানটা নিয়েই হচ্ছে আমার গবেষণা। প্রথম উপাদানটা যদি গুরু হয় তাহলে গুরু অনুপাত, গুরু শব্দের অর্থ হচ্ছে বড়। আর প্রথম অনুপাতটা যদি লঘু হয় তাহলে লঘু অনুপাত, লঘু শব্দের অর্থ হচ্ছে ছোট। এনি কোশ্চেন? নো কোশ্চেন।
কি ব্যাপার, ঝামেলা করতেছে? খালেদের ভাই। কে যেন সিটে টাকা দিলা? ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কি যেন নাম? প্রিন্টেড শিট নিতে চাইলে জানি কে, ব্রাহ্মণবাড়িয়া, আমি তো কুরিয়ার করলাম না। ওকে। মিশ্র অনুপাত, কম্পাউন্ড রেশিও। মিশ্র মানে হচ্ছে দুইটা তিনটা অনুপাতকে মিক্স করে গুণ করে যদি একটা অনুপাত বানানো হয়। আমি রিডিং করা দরকার নাই, রিডিং তোমরা বাসায় করে নিও, আমি জাস্ট দেখাই দিই। টাইম যেহেতু কম, অঙ্ক যেহেতু বেশি। বলছে 2:3, 3:4, আর 4:5। এই তিনটা ছিল সরল, আলাদা আলাদা তিনটা সরল অনুপাত। এই তিনটা সরল অনুপাতকে মিক্স করে গুণ করে যখন একটা বড় অনুপাত বানাবো, মানে প্রথম রাশিগুলোকে গুণ করব। এটার প্রথমটা হচ্ছে 2, এটার প্রথমটা হচ্ছে 3, এর প্রথমটা হচ্ছে 4। এই 2 3 4 গুণ করলাম, রাখলাম উত্তর পূর্ব রাশি হিসেবে। পরে ইস্টু দিয়ে আবার উত্তর রাশিগুলো গুণ করলাম, 3, এটা 4, এটা 5 গুণ করলাম, করে যে নতুন একটা অনুপাত পেলাম সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। এনি কোশ্চেন? এগুলো পরীক্ষা আসে না এবং কোনো কাজেও লাগে না অঙ্ক করতে গিয়ে। পরীক্ষা আসে এগুলো, এই চতুর্থ সমানুপাতি আর ক্রমিক সমানুপাতি, এই দুইটা পরীক্ষা আসে এবং খুব ইম্পর্টেন্ট। এটা ভালোভাবে বুঝতে হবে। চতুর্থ সমানুপাতিক মানে হচ্ছে চারটি পদ যদি সমানুপাতিক হয়, তাহলে চতুর্থ পদটাকে প্রথম তিনটা পদের সমানুপাতি বলে। এখানে প্রথম তিনটা পদ দেওয়া থাকবে একই অনুপাতের, সেই একই অনুপাতের একই অনুপাতে, একই রেশিওতে, একই ধারায়, মানে অনেকটা অনেকটা গুণোত্তর ধারা বলতে পারো। একই রেশিওতে যদি চতুর্থ পদটা খুঁজে পাওয়া যায়, তাহলে সেই পদটাকে বলা হবে চতুর্থ সমানুপাতি। যেমন যদি বলা হয় 2:3 = 8:1, এই 12 জিনিসটা আছে না, 12 জিনিসটা হলো চতুর্থ সমানুপাতি। 12টা মনে করো তোমাকে দিল না, লাল করে দিলাম, 12 দেওয়া নাই, দেওয়া আছে কমা দিয়ে 2 3 8। এই তিনটা রাশির, এই তিনটা পদের চতুর্থ সমানুপাতি কত তোমাকে এটা জানতে চাইছে। তাহলে এটা বের করার উপায় হচ্ছে 2 কে যা করলে 3 হয়, 8 কে তা করতে হবে। কারণ কেউ একজন বলো তো, 2 কে কি করলে 3 হয়? কত দিয়ে ভাগ বা গুণ করলে 3 হয় 2 কে? 1.5 দিয়ে গুণ করতে হবে স্যার। হ্যাঁ, 1.5 দিয়ে গুণ করা যায়। 1.5 তো আমরা খুঁজে পাইছো কিভাবে? রেশিও স্যার, ভাগ করলেই স্যার এক্স্যাক্টলি, চলে আসে। মানে পরের পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করলে একটা ভাগফল পাওয়া যায়। সেই ভাগফলটা দিয়ে 8কে গুণ করলেই গুণ নির্ণয় চতুর্থ সমানুপাতি পাওয়া যাবে। কে বোঝো নাই? প্রথম দুইটা পদের মধ্যে দ্বিতীয় পদটাকে, ওই যে বলছিলাম না, ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় আমরা সাধারণ অনুপাত কেমনে বের করতাম মনে আছে? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতাম, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলেই 1.5 পাওয়া যাবে। এটা হচ্ছে সাধারণ অনুপাত। সেই সাধারণ অনুপাত দিয়ে 3 নাম্বার পদকে গুণ করলেই 4 নাম্বার পদ পাওয়া যাবে। 4 নাম্বার পদকে গুণ করলেই 5 নাম্বার পদ পাওয়া যাবে। 5 নাম্বারকে গুণ করলেই 6 নাম্বার পাওয়া যাবে। 6 নাম্বার গুণ করলে 7 নাম্বার পাওয়া যাবে। কঠিন নাকি? না, কঠিন না, ইজি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? যদি তিনটা পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের সমান হয়, তাহলে পদ তিনটাকে ক্রমিক সমানুপাতি বলবে। মানে মাঝখানে একটা পদ রিপিটেশন হবে। চতুর্থ সমানুপাতিতে পদ ছিল 4টা। দেখো, 2 3 8 12, মোট 4টা পদ ছিল। কিন্তু ক্রমিক সমানুপাতিতে পদ থাকবে 3টা, একটা কম। কেন একটা কম? কারণ মাঝখানে যে পদ দুইটা, এই দুইটা সেম হবে। এই যে এখানে মাঝখানে 3 আছে আর 8 আছে না, আলাদা আলাদা পদ। এখানে 3 আর 8 যদি সেম হয়ে যেত, এখানে 3 আর 8 যদি একই মান থাকতো, ধরো এখানে 8-এর জায়গায় যদি 8 না থেকে 3 থাকতো, তাহলে এখানে এই পদগুলা হয়ে যেত ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতির বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত সমান সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত। অর্থাৎ a/b হয়ে যাবে b/c এর সমান। এই যে a/b হয়ে যাবে b/c এর সমান। আবার এটাকে যদি আমরা বজ্র গুণন করি, তাহলে দেখা যাবে কি যে b² = ac হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ মধ্য রাশির স্কয়ার হবে প্রথম আর তৃতীয় রাশির গুণফল।
একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই। কিবোর্ড হারায় গেছে আমার, ব্যাপার। আমি একটু স্ক্রিনশটটা অফ করতেছি। খুব ঝামেলা। না, এই সমস্যা পিসি রিস্টার্ট না দিলে ঠিক হবে না। ওয়ার্ড ক্লোজ করে ওখানে লিখতে পারতেছি না কিছুই, লিখতে না পারলে তো মুশকিল। আচ্ছা, আমরা একটু লিখি, কি লেখা যায় কিনা। সাপোজ মনে করো যদি বলে যে 4/6 ইকুয়ালস টু 6/what, এই হোয়াটের আনসারটাই হচ্ছে, আনসারটা খুঁজে পেলেই তুমি পেয়ে যাবা ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা দেখো 4 কে কি দিয়ে গুণ করলে 6 হয়, 3/2, 1.5 দিয়ে গুণ করলে। তাহলে 6 কেও একই জিনিস দিয়ে গুণ করলে আমরা অনুপাত পেয়ে যাবো। 6 কে 1.5 দিয়ে গুণ করলে হয় 9। তাহলে আমরা দেখো বলতে পারি যে 4, 6, 9 এরা তিনজন হচ্ছে ক্রমিক সমানুপাতি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে b² = ac। তাহলে আমরা যদি দেখি 6² যদি 4 × 9 হয়, তাহলে আমরা বলতে পারবো ক্রমিক সমানুপাত আমার বের করা ঠিক আছে। তাহলে 6² মান কি 4 × 9 এর সমান হয়? হয় নাকি? হয় না বোধহয়। কেউ নাই ক্লাসে, নাকি আমি নাই ক্লাসে? হয়তো 636, 4 নং 36। এতক্ষণ লাগে কেন বলতে? আর আগে বলবা, দ্রুত বলবা। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্রমিক সমানুপাতি খুঁজে বের করা শিখে গেছি আমরা। এনি কোশ্চেন? নো কোশ্চেন, তাহলে আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, শর্টকাট সূত্রগুলা হচ্ছে আমাদের স্পেশাল টাইপের অঙ্কের ক্ষেত্রে। আমরা যখন অঙ্কে যাব তখন সূত্রগুলো আলোচনা করব। আপাতত তোমাদের ব্রেন ভারী করলাম না, আপাতত আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, একটা নোট আছে, নোটটা আগে জানা দরকার। যে কোনো একটা অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে সেই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। মানে আমরা জানি একটা ভগ্নাংশের লবহরকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায়, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু একটা ভগ্নাংশকে লবহরের সাথে একই জিনিস কিন্তু যোগ করা যায় না। যায় কি? যায় না। যোগ করলে ভগ্নাংশের মান পরিবর্তন হয়ে যায়, এই জন্য যোগ করা যায় না। কিন্তু একটা ভগ্নাংশের লবহরকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায়, এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটা ভগ্নাংশের ক্ষেত্রে যেমন সত্য, অনুপাতের ক্ষেত্রেও সত্য, কারণ আমরা জানি ভগ্নাংশ মানেই অনুপাত। আচ্ছা, বিসিএস পরীক্ষায় বিভিন্ন অঙ্ক আসছে, দেখি 12তম বিসিএস এ কি আসছে। এগুলো এখন প্রাইমারিতে আসে। বলতেছে 5, 18, 7, 2, 3, 6 এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত জানি কি, আমরা শিখেছিলাম সবগুলাকে গুণ করতে হয়, তাই না? তাহলে সবগুলার প্রথম রাশি 5, 7 আর 3 গুণ করলাম, 5, 7, 3 গুণ করলাম, ইস টু। এখন গুণ করবো 18,
2 আর 6, 18, 2, 6, যা হয় তা আনসার। করলাম না, এগুলা কোনো অঙ্ক না, এগুলা আসে না। দুই নম্বর অঙ্কটাতে বলছে 35% of Tahiya's income is equal to 25% of Nona's income. Ratio of Tahiya's income to Nona's income, মানে তাহিয়া এবং নোনার ইনকামের অনুপাত কত? তাহলে অনুপাত বের করার সময় আগে আনসারে থাকতে হবে আগে তাহিয়া, ঠিক আছে? ধরি তাহিয়ার ইনকামটা হচ্ছে টি আর নোনার ইনকামটা হচ্ছে এন, তাহলে আমাকে T:N খুঁজে বের করতে হবে। আচ্ছা, কি দেওয়া আছে? তাহিয়া ইনকামের 35% দেওয়া আছে, বের করতে হবে T:N ইকুয়ালস টু হোয়াট। দেওয়া আছে 35% অফ মানে ইনটু অফ তাহিয়ার ইনকাম ইকুয়ালস টু 25%। কিবোর্ড ঠিক হয়েছে? 25% অফ নরিয়াস ইনকাম। তাহলে যদি আমরা আমরা জানি কি পার্সেন্ট মানে হরে 100, তাই না? পার্সেন্ট চিহ্নকে তুলে দিতে হইলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 35/100 ইন্টু টি ইকুয়ালস টু 25/100 ইন্টু এন। তাহলে 100 কাটা কি রইলো? 35T = 25 N। অনুপাত তো পাইলাম না এখনো। তাহলে অনুপাত পাইতে গেলে কি করতে হবে? উভয় পক্ষকে যদি আমরা 35 দিয়ে ভাগ করে দেই, না 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে কি থাকবে? 5×7 70 সমান সমান 5N। আমাকে বের করতে হবে T/N। তাহলে আমি যদি একান্তর করি, সমীকরণে তোমাদের শিখেছিলাম T/N হয়ে যাবে, এই 7টাকে নিচে নিয়ে আসি, একান্তর করি, হবে 5/7। বা এটাকে যদি এখন আমরা যে কোনো দিকে ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, আমরা যদি বাম পক্ষকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে ডান পক্ষকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে, মানে মানে লবকে বামে আনলে ডান পক্ষেও লবকে বামে আনতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিলাম, তাহলে কি পাই গেলাম? T:/N সমান সমান 5:7। আনসার। কেউ এটাকে 7:5 দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু 5:7 আছে, আবার 7:5ও আছে। দেখো, 1 নাম্বারে কিন্তু ভুলটা দিছে, যেন তোমরা ভুলটা করো। বুঝতে পারছো? এই যে 35 আর 25 দেখেই তোমরা চোখ বন্ধ করে, হ্যাঁ, দুইটারে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 7 আর 5, ঠিক আছে, টি এর সাথে আছে 7, 7:5। চোখ বন্ধ করে তোমরা হুজুগে মাতাল, সময় কম, তাড়াতাড়ি তাড়াহুড়া করে 7:5 দিয়ে দিবা, কিন্তু না। আরেকটা শর্টকাট বলে দিই অঙ্কটা না কইরা, সেটা হচ্ছে যখন গুণাকারে থাকে, দুইটা সংখ্যাকে যদি আলাদা করে গুণ করা হয়, তাহলে অল্টারনেটিভটাই হচ্ছে অনুপাত। বুঝতে পারছো? যদি আমি বলি যে 3x সমান সমান 5y, তাহলে x:y হবে 5:3। বুঝতে পারছো? অল্টারনেটিভ সহগটাই হচ্ছে অনুপাত। বুঝতে পারছো? এক্স এর সাথে গুণ আকারে যেটা আছে সে অনুপাত হবে না, ওয়াই এর সাথে যেটা গুণ আকারে আছে সেটা হবে এক্স এর অনুপাত। বুঝতে পারছো কিনা? এটা একটা শর্টকাট। এটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ, এই যে 35 হচ্ছে নোনার সাথে যাবে আর 25 হচ্ছে তাহিয়ার সাথে যাবে। তাহলে যেহেতু আমাকে বলছে আগে তাহিয়ারটা বের করতে, আগে টি, তাহলে আগে যেহেতু টি বলছে, তাহলে আগে এন একটাই বসাইতে হবে আনসারে, মানে 5 হবে আগে আর 7 হবে পরে। এটা অঙ্কটা আমি পরীক্ষার হলে না দেখে করব, অঙ্ক না করে আনসার দিব, জাস্ট ওই এই কমন সেন্সটা থেকে। এটা শর্টকাট। ওকে, কি বলেছে? একটি সংখ্যা উপর একটি সংখ্যার 450%, দুইটা সংখ্যার অনুপাত কত? একটি সমান সমান অপর ইন্টু 450/100।
50 দিয়া ভাগ করলে লব হরকে থাকে 9/2, 9:2 আনসার। এনি কোশ্চেন? কে বোঝো নাই? স্যার বলো। এখানে অপর সংখ্যার সাথে 450 কেন গুণ হলো? বেসিক জিনিস আচ্ছা, বুঝতে এখানে যেহেতু 9:2, এখানে দুইটা অনুপাত সেম নাই। যদি 9:2 থাকতো, আবার এখানে 2:9 থাকতো, তাইলে আমার প্রশ্ন আসতো যে কোনটা আমার আনসার, কার সাথে গুণ করব। কথা বুঝতে পারছো? এখানে দেওয়া আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 45%। তাহলে যার সাথে এর থাকবে, এর মানে কি গুণ, তাই না? এক্স এর 45%। তাহলে মনে করো অপর একটি সংখ্যার নাম হলো অপর সংখ্যা, অপর সংখ্যা এর 450%। এই জন্য অপর সংখ্যার সাথে গুণ করছি 450%। যদিও তুমি এই 450% তুমি অপর সংখ্যার সাথে গুণ না করে এই একটির সাথে গুণ করলেও অঙ্কের রেজাল্ট 9:2 পাইতা, ঠিক আছে? কিন্তু যদি এমন হইতো যে পরীক্ষায় 9:2 আছে আবার 2:9ও আছে, তখন তোমাকে ঠিকঠাক মতো অপর সংখ্যার সাথে গুণ করতে হইতো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 2:5 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাত 3:4 হবে? এইসব অঙ্কের কোনো শর্টকাট নাই, এক্স ধরতে হবে। ধরি এক্স, তার মানে এই যে 2 এর সাথে এক্স যোগ করতে হবে, 5 এর সাথে এক্স যোগ করতে হবে, করলে এই অনুপাতটা 3/4 হয়ে যাবে। এখন তুমি সমীকরণ সমাধান করলেই অঙ্কের আনসার বের হয়ে যাবে। তা আমরা প্রথমে এটাকে ক্লকওয়াইজ ঘুরাই দেই নাকি? 2 + x/5 + x সমান সমান 3/4। বজ্রগুণ করি, 4 × 2 = 8 + 4x = 3×5 = 15 + 3x, বা 4x - 3x = 15 - 8, বা x = 7। কে বুঝো নাই? এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, লেখা যদি বাকি থাকে দরকার নাই, পরে লিখো বাসায় গিয়া, ভিডিও দেখে দেখে লিখো। আমি পরের অঙ্কে থাকো, আমার সাথে ক্লাসে থাকো। 3/5 কে শতকরায় প্রকাশ করলে, এটা শতকরা ক্লাসে আমরা করাইছি যে ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। ডাইরেক্ট 100% দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ হয়ে যায়। 5 দিয়ে কাটাকাটি করলে 5×20 = 100, 3×20 = 60, 60%। এনি কোশ্চেন? নো কোশ্চেন। একটি কলম 10% লাভ ক্ষতি ক্লাসে করাইছি, 10% লাভে বিক্রয় করা হলো, তাহলে ক্রয় মূল্য আজীবনই 100 ধরি। ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110, 10 টাকা লাভ আর কি, 10 টাকা লাভ, একজন 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য অক্রয় মূল্যের আগে চাইছি, তাহলে বি ইস টু ক্রয় কত? 110 = 100। 10 দিয়ে ভাগ করলে 11:10 আছে নাকি অপশনে? আছে, আছে না নাই? আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক স্যার, ঠিক। টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, ওই যে ক্রমিক সমানুপাতি তিনটা, মনে আছে? তাহলে ধরি বোনের বয়স এক্স, মনে করি বোনের বয়স কত? আগের অঙ্ক ভুলে যাও। বোনের বয়স মধ্য সমানুপাতি, বোনের বয়স হচ্ছে এক্স। তাহলে টিপুর বয়স দেওয়া আছে শর্ত মতে, টিপু ইস টু এক্স সমান সমান এক্স ইস টু বাবা। কে বোঝো নাই? 12:x সমান সমান এক্স ইস টু কত? 48। এত কিছু দরকার নাই, ডিরেক্ট শর্টকাট, ডাইরেক্ট শর্টকাট। b² = ac। এই থিওরি অনুযায়ী মাঝখানের অনুপাত x² = টিপু ইন্টু বাবা সমান সমান টিপুর কত? 12 × 48। তাহলে x = √/12
12 ইন্টু 48, 3 4 12, 3 12 36, 4 12 48, 4 12 আর কি 2। আচ্ছা, একটা কাজ করি আমরা এটাকে, এই 48 কে 2 দিয়ে ভাগ করে এই দুইটা 12-র সাথে গুণ দিয়ে দিই, তাহলে 24 ইন্টু 24 হয়ে যায়। রুট ওভার 24 ইন্টু 24 মানে 24। আমরা 12 দিয়ে 48-কে বড় একটা গুণ করলাম না, ঠিক আছে? কি করলাম, 48-কে 2 দিয়ে ভাগ করে সেই দুইটা 12-র সাথে গুণ দিয়ে দিলাম সমান করার জন্য, 24 24 সমান করার জন্য। তাহলে 24 হচ্ছে আমার আনসার। কে বুঝো নাই? স্যার, মধ্য সমানুপাত কথার অর্থ কি? ক্লাসে শুরুতে ছিল না? না, কেন? এই যখন তো আমাকে একটু এতগুলো লেটে। স্লাইড পিছনে যেতে হচ্ছে, দিস ইজ ভেরি স্যার একটু বলে ডিসগাস্টিং। দিলেই হবে। মানে বলে দিলে হবে না, দেখাই দিতে হবে। মধ্য সমানুপাত হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যদি তিনটা রাশি এমন হয়ে থাকে, তিনটার মধ্যে যে তিনটা অনুপাতের মধ্যে মাঝখানেরটা যেটা, সেটাকে মধ্য সমানুপাতি বলে। মধ্য সমানুপাতি বিষয়টা কি বুঝতে গেলে আগে তোমাকে ক্রমিক সমানুপাতি বুঝতে হবে। ক্রমিক সমানুপাতির বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দুইটার ভাগফল যদি পরের দুইটার ভাগফলের সমান হয়, মানে এ বাই বি যদি বি বাই সি হয়ে থাকে। তো এ বাই বি যদি বি বাই সি হয়ে থাকে, তাহলে বজ্রগণন করলে হয় কি, বি স্কোয়ার সমান সমান এসি। এই যে বি স্কোয়ার সমান সমান এসি, হ্যাঁ, বজ্রগণন বুঝতে করলে পারছি। কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি হবে। তাহলে এই অঙ্কে যেহেতু মধ্য সমানুপাত বলে দিছে, এই জন্য আমরা যেটা করেছি যে মাঝখানের বয়সটাকে হচ্ছে বোনের বয়স, তাহলে বোনকে মাঝখানে ফেলায় স্কোয়ার করে দিছি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এসি। তাহলে টিপুকে ধরছি এ, টিপুকে ধরছি এ, বাবাকে ধরছি সি, আর বোনকে মধ্য সমানুপাত যে সে হবে স্কোয়ার। ওকে। 3 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? কি যেন, 3-কে যা করলে 9 হবে, 4-কে তা করতে হবে, তাই না? 3:9 সমান সমান 4:, আনসার। তাহলে 3-কে কি করলে 9 হইছে, 4-কে তাই করতে হবে। স্যার 3-কে কি করছি, দিয়ে গুণ করছে। 3 দিয়ে গুণ করছি। তাহলে 4-কেও 3 দিয়ে গুণ করব, কত হইছে? 12। 12। ইজি না? 3 3। এগুলো বলে বিসিএস আসছে। এটা এটা মেন্টাল এবিলিটির অঙ্ক, এটা রিসেন্ট বিসিএস আসছে, 35তম মধ্যে এটা আসছে। এটা কিন্তু এই যে দেখো বি স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, বলতেছে এই জিনিসটা হচ্ছে বি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাইলে আমরা যদি বলি বি সমান সমান রুট ওভার এ সি, হবে কিনা ভুল? 9 ইন্টু 81 হবে কিনা ভুল? না স্যার, ভুল হবে না। হবে কি হবে না? হবে কি, ঠিক হবে নাকি জি ভুল হবে, স্যার। এটা বুঝতেছিলাম। আচ্ছা বলো তো, স্কোয়ারটা কিভাবে শর্টকাট করা যায়? গুণ না করে 3 দিয়ে যদি ভাগ করি 81-কে, সেই 3 যদি 9-এর সাথে দিয়ে দিই তাহলে 27 হয়ে যায়। 27 ইন্টু 27, মানে এটা 27 স্কোয়ার, রুট ওভার 27 স্কোয়ার মানে 27। এটা হোমওয়ার্ক, রিপিটেশন হচ্ছে, সেম টাইপের অঙ্ক রিপিটেশন, এটা হোমওয়ার্ক। এটা কি বলছে, রিপ্লেস দ্য মার্ক। এটা এটা কিন্তু ক্রমিক সমানুপাতি না, এটা চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি যিনি কি করে, 5-কে যা করলে 9 হইছে, 55-কে তাই করতে হবে। তাহলে 5-কে কি করলে 9 হয়? 5-কে যদি আমরা 9/5 দিয়ে গুণ করি, তাইলে এটা 5 এ 5 কাটাকাটি 9 থাকে। তাইলে 55-কেও আমার 9/5 দিয়ে গুণ করতে হবে। 5-এ কাটলে 5 11 55, 9 11 99, এটা। তো বিষয়টা হচ্ছে কি জানো, এই ধরনের অঙ্ক বের করতে চাইলে সবসময়ই এই অপোজিট পাশের যে অনুপাতটা থাকবে সেটার উল্টাটা দিয়ে গুণ করে দিলেই হবে। ডাইরেক্ট 55-কে 9/5 দিয়ে গুণ করে দিলেই হবে, এত কিছু ভাবার দরকার নাই। অপোজিট পাশের অনুপাতটা দিয়ে কোনাকুনি গুণ করে দিলেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 261টা আমকে 37তম বিসিএস মানে কি, রিসেন্ট বিসিএস বুঝতে হবে। 261টা আমকে 1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে বড়টি কত? তাহলে অনুপাতে ভাগ করার আগে আমাদেরকে শিখাইতে হবে কিভাবে অনুপাতে ভাগ করে। এটা এটা 12 নম্বর অঙ্কটা একটু পরে করতেছি, হ্যাঁ? 13 নম্বর অঙ্কটা আগে করে নিই। 13 নম্বর অঙ্কে
বড় একটা সংখ্যাকে যদি নির্দিষ্ট ছোট ছোট অনুপাতে ভাগ করতে হয়, সেটার থিওরি কি, সেটা কিভাবে করতে হয়? সেটার সূত্র হচ্ছে মূল সংখ্যা মানে প্রদত্ত সংখ্যা, সূত্র লিখে দিচ্ছি, সংখ্যা ইনটু সংশ্লিষ্ট অনুপাত সূত্র বানাইতেছি বসে বসে, তোমরা বুঝো কিন্তু। এটা কিন্তু আমাদের থিওরির মধ্যে নাই, শুরুতে লিখি নাই, তার মানে কি এখন বসে বসে বানাইতেছি। সংশ্লিষ্ট অনুপাত ডিভাইডেড বাই কি যেন বলতো, আমার একটু মনে পড়তেছে, অনুপাতদের যোগফল, সমহের অনুপাতগুলোর যোগফল। যোগফল। হ্যাঁ, অনুপাতগুলোর সমষ্টি, সমষ্টি। ফাইন। তাহলে এখন বলছে এই 7,500 টাকাকে এই এতগুলো অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড়টা আর ক্ষুদ্রটার ডিফারেন্স কত? তাহলে বড়টা কোনটা? 5। ছোটটা কোনটা? 1। টার্গেট করলাম। আচ্ছা, মূল সংখ্যা কত? 7,500 ইন্টু সংশ্লিষ্ট অনুপাত, সবচেয়ে বড়টাকে 5 দিলাম, 5। আর নিচে কত? অনুপাতদের যোগফল, যোগফল কত? 15 স্যার। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। 15, থ্যাংক ইউ। 15 কাটাকাটি করলে 3, 3 দিয়ে 75,000 কাটলে 3 বিশে 60, 3 2,500 পঁচিশে স্যার। 75, 2500। 2500, 2,500। আমরা বড় সংখ্যাটা পাইলাম কত? 2500। ছোট সংখ্যাটা কত? 7,500। মূল সংখ্যা ঠিকই থাকবে 7,500 ইন্টু অনুপাতের সমষ্টিও ঠিক থাকবে 15, শুধু উপরে পরিবর্তন হবে 1। 15 দিয়ে কাটলে 5, 15 রং 75, 00, 500। তাহলে ডিফারেন্স কত? 2,000 স্যার। 2500 মাইনাস 500 কত? 2,000 খ্রিস্টপূর্ব, খ্রিস্টের জন্ম, জেসাস ক্রাইস্ট। একটা ফানি চ্যানেল আছে, আমি সবসময় ফানি ভিডিও দেখি ফেসবুকে, বুঝছো? ওইখানে এই ব্ল্যাকরা আছে না, নিগ্রোরা, আফ্রিকানরা, এরা ইংলিশ উচ্চারণ করে কিন্তু খুব হাস্যকর ভাবে। যেমন আমরা বলি না ইয়েস, ব্রিটিশরা বলে ইয়ে বা ইয়া, ইয়ে বেবি। আর ওরা বলে এহ, আফ্রিকানরা বলে এহ, ডু ইউ ওয়ান্ট সাম রাইস। এহ, এহ মানে হচ্ছে ইয়েস, ঠিক আছে? তো তো এক স্যার এরকম কুত মাইরা বলার কি হলো? বলে, এখন আফ্রিকানরা এভাবে বলে যেন আমাদের কি করার আছে, হাস্যকর। তো এক ইয়াতে বলতেছে, এক এরকম ফানি একটা চ্যানেল আছে, সেখানে যে ফানি ক্যারেক্টারটা, যে ছেলে পুরুষ ক্যারেক্টার, সে কথায় কথায় খালি কয় জিসস জিসস জিসস। মানে আমি প্রথমে বুঝতাম না জিসস মানে কি। এক্স্যাক্টলি জেসাস বলে না, জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট আর কি, জেসাস। আহ ব্রিটিশরা বা আমেরিকানরা বলে জেসাস, এটারে আফ্রিকানরা বলে জিসস জিসস। মানে পরে গিয়ে বুঝলাম যে আমরা মামি সিংহেরা যারা বলি ও মায়া মায়া গো, ও খোদা, হাই হাই রে কি হইলো, মানে অ্যাবনর্মাল কিছু ঘটলে সে বলে জিসস জিসস, মানে হচ্ছে ও মায়া মায়া গো। ঠিক আছে, ওকে, আমরা পড়ায় ফিরে আসি। এই যে 2,000 দেখে মনে পড়লো জিসাস ক্রাইস্ট, এই যে এই 2,000 আনসার হয়েছে, তো এই জন্য মনে পড়লো যে 2,000 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট বলতে কিছু নাই, ওনার নাম ছিল হজরত ঈসা আলাইহিসসালাম। উনি একজন নবী ছিলেন, আল্লাহর প্রেরিত একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার কিছু ক্ষমতা ছিল এবং উনি একজন অত্যন্ত পবিত্র মানুষ ছিলেন। এই জন্য মানুষজন, কিছু বিপদগ্রামী মানুষ তাকে প্রভুর আসনে বসায় ফেলছে, মানে তাকে নবী থেকে তাকে আল্লাহর পুত্র বানায় ফেলছে, ঈশ্বর বানায় ফেলছে। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন খাস বান্দা, একজন আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজন, 4 নম্বর, 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে, রাসূলের মধ্যে একজন। তিনি তো কখনো নিজেকে আল্লাহর পুত্র দাবি করতে পারেই না, বরং তিনি ছিলেন শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে একজন। তিনি কখনো বলেন নাই যে আমি আল্লাহর সন্তান।
কিন্তু মানুষজন বেশি অতি উৎসাহী কিছু মানুষ থাকে না, বাংলাদেশে তো থাকে। মা, তোমরা দেখছো শেখ শেখ হাসিনা যেদিন খালেদা জিয়া যেদিন মারা গেল, সেদিন যে উদ্যানের মধ্যে এক লোক দাড়িওয়ালা, সে আইডি কার্ড ঝুলাইছে, সে বলে ছাত্র দলের কর্মী নাকি যুব দলের কর্মী। আয়সা যে ফানি একটা দোয়া যে করা শুরু করলো, মা তুমি চলে গেলে আবার কি হবে, কানতে কানতে মানে পড়ে যেতেছে মাটিতে। নিজের মায়ের খবর নাই, গিয়ে দেখেন ভাব দেয় না, সে খালেদা জিয়ার জন্য মইরা একদম কান্দে দিতেছে। পরে এই নেতাকর্মীরা বুঝছে যে ভাইরাল হইতে চাই, সিদ্দিক নাকি না, ভাইরাল সিদ্দিক। তো বুঝছে যে ভাইরাল হইতে এনে ধান্দা করতে আসছে, পরে ওটা ধীরে ধীরে বাইর করে দিছে ভাইরা। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ একটা ছায়া হয়। বাঁশটা ছিল 6 ফুট। আচ্ছা দেখি তো, আঁকি তো। বাঁশটা ছিল 6 ফুট, আর এটা ছিল ফ্লোর। ফ্লোরের মধ্যে ছায়াটা হয়েছে এই পর্যন্ত 4 ফুট। আচ্ছা বুঝলাম, এটা ছায়া। একই সময়ে একটি গাছের ছায়া অন্য একটা গাছের ছায়া বলছে বড় একটা ছায়া, সেটা হচ্ছে 64 ফুট। তাইলে গাছটা কয় ফুট ছিল? তাহলে ছায়া ইস টু গাছ অনুপাতটা আমাকে খুঁজে বের করতে হবে। ছায়া ইস টু গাছ সমান সমান 4:6 যদি হয়, তাহলে 64:2 আনসার। বুঝতে পারছো না পারো নাই? তাহলে আমরা যদি রোটেট করায় দেই, প্রথমটাকে যদি উপরে নেই, পরেরটাকে যদি নিচে নেই, 4/6 ইকুয়ালস টু 64 বাই আনসার। ইজ ইট ক্লিয়ার? তাহলে দ্বিতীয় অনুপাতটা পাইতে গেলে কি করতে হবে? এই 64 কে কি করতে হবে? ওই যে প্রথম অনুপাতের উল্টাটা দিয়ে গুণ করতে হবে। 64 কে গুণ করতে হবে উল্টাটা দিয়া, মানে 6/4 দিয়ে। বলছিলাম কি না? কাটাকাটি করলে 4 × 16 = 64, গুণ করলে 6 × 16 = 96। কে বুঝো নাই? স্যার একটা প্রশ্ন ছিল। বলো প্রশ্ন। যদি বলতো যে গাছ নয়, ছায়া বের করতে, তখন কি 6/4 দিয়ে গুণ করা লাগতো নাকি 4/6 দ্বারা গুণ করা লাগতো? না, তখন কি হইতো? হ্যাঁ, তখন 4/6 দিয়ে গুণ করা লাগতো, কারণ তখন ছায়াটা চলে যেত পরে। সরি, গাছের দৈর্ঘ্য বের করতে বলছে, এই জন্য আমরা এটা করছি। যদি ছায়ার দৈর্ঘ্য বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম জানো? আমরা লিখতাম যে ছায়া ইস টু গাছ সমান সমান 4:6 ইকুয়ালস টু আনসার ইস টু 64। এরকম হইতো তখন অঙ্কটা। বুঝতে পেরেছো? জি স্যার। তখন অনুপাতটা উল্টা যেত। তখন যদি আমরা এটাকে, যখন আমরা এটাকে কি করতাম, আমরা এটাকে ক্লকওয়াইজ ঘুরাইতাম, তখন 6/4 ইকুয়ালস টু 64 বাই আনসার হইতো। তাহলে 64 কে আমরা এই অনুপাতের উল্টাটা দিয়ে গুণ করতাম, মানে কি 4/6 দিয়ে গুণ করতাম, তখন আনসারটা 6 ভাগ যায় না, দশমিক আসতো আর কি। ওকে, নো প্রবলেম। বুঝতে পারছি ঘটনা, এটাই হলো বড় কথা। একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটা টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। আচ্ছা, 1:3। টুকরা দুইটা যুক্ত করলে, জোড়া দিলে দৈর্ঘ্য হয়ে যাবে 4। সংযুক্ত টুকরাটা ছোট দৈর্ঘ্যের চেয়ে 4 গুণ হবে। এটা তো অঙ্ক করা লাগে না। প্রথমে ছিল, ছোটটা ছিল 1 মিটার, বড়টা ছিল 3 মিটার। তাহলে জোড়া দিলে হলো 4 মিটার। তাহলে এই 4 মিটার বড় টুকরাটা, এই ছোট টুকরা 1 মিটারের চেয়ে কয় গুণ? ছোট টুকরা তো 1 মিটারের চেয়ে 4 গুণ, 4 গুণই হবে। এটা কি করা লাগে ওই মেয়েরা? স্যার এই ওয়ান ইস অঙ্কটা টু কি এক্স ধরে থ্রি করলে মিলবে? কি এই অঙ্কটাকে যদি এক্স ধরে করি তাহলে কি মিলবে? মিলবে? এই যে 1:4 অলরেডি আমি করে ফেলছি। এক্স ধরা দরকারটা কি এখানে? তো স্যার আপনার মাথায় আসছে, আমার মাথায় তো আসতে চায় না, এই জন্য। করো, এক্স ধরে করো, অসুবিধা নাই। 4 গুণ পায় মিললেই হলো। কি বলেছে? একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হইলো। তাহলে 100 থেকে 24 মাইনাস করলে কত হয়? 76 না? 76। কি বলছে? আগে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্যটা আগে ইস টু ক্রয় মূল্যটা পরে। কেউ এটাকে 100:76 লিখলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? আগে তোমাকে অবশ্যই লিখতে হবে কোনটা, বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে। আগে বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য।
এখন এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 20 80, 4 19 76, 4 25 100, 19:25, ক নম্বরটা অ্যান্সার? ওকে, এগিয়ে যাই। ক ইস টু খ সমান সমান 4:7, খ ইস টু গ সমান সমান 5:6 হলে ক, খ, গ। আচ্ছা, এটার কাজটা কি জানো? ক্রমিক সমানুপাতি। ক বাই খ সমান সমান খ বাই গ, এবং এটাকে বলা হয় হাড়ুভাঙ্গা দ। হাড়ুভাঙ্গা দ বুঝো? বাংলায় ছোটবেলায় তোমাদের পড়াইতো না স্যাররা? স্বরলিপি ছোটবেলায় ক্লাসের মধ্যে। জি দ স্যার। দ হলো দুইটা, একটা হচ্ছে ছোট দ আর একটা হচ্ছে বড় দ। ছোট দটাকে বলা হয়তো হাড়ুভাঙ্গা দ। হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই, এই যে এই স্টাইল। দ লিখছি আমি, দেখছো একটা দ যে লিখছি, এই যে এদিকে। মানে কি? প্রথমে ক থেকে খতে নামবে, পরে খ থেকে খতে যাবে, ওই খ আবার নিচে গতে যাবে। সিকোয়েন্সটা হবে এইরকম, পরে আবার এইরকম, পরে আবার এইরকম। বুঝতে পারছো? ওকে, তো আমরা একটু দেখি যা যা দেওয়া আছে। বলছে এই ক ইস টু খ সমান সমান 4:7, আবার খ ইস টু গ সমান সমান 5:6। তাহলে এই যে খ আর এই যে খ, এই দুইটাকে কি করতে হবে? সমান সেম করতে করতে হবে, হবে স্যার। সেম রাশি বানাইতে হবে। তাহলে কি করতে হবে? হয় প্রথম অনুপাতটাকে অথবা সেকেন্ড অনুপাতটাকে যে কোনো একটা কিছু দিয়ে গুণ করতে হবে। তা প্রথম অনুপাতটা যেহেতু প্রতিষ্ঠিত হয়ে আছে 4:7, এটাকে আমরা ধরলাম না। আমরা সেকেন্ড অনুপাতটাকে কিছু একটা দিয়ে গুণ করি। তাহলে 5 কে কি দিয়ে গুণ করলে 7 হয়, সেটা দিয়ে 6 কেও গুণ করতে হবে। ঠিক আছে? তো 5 কে কি দিয়ে গুণ করলে 7 হয়? আমরা যা বানাতে চাইবো সেটা দিয়ে গুণ করব। 7 হইতে চাই তাহলে 7 দিয়ে গুণ করব। আর আবার যেহেতু 5 কেটে দিতে চাই তাহলে নিচে 5 দিয়ে ভাগ করব। বুঝতে পারছো? 5 কে কি দিয়ে গুণলে 7 গুণ করলে 7 হয়, এই জিনিসটা খুঁজে বের করার জন্য যা হইতে চাই, মানে 7 হইতে চাই, তাহলে 7 দিয়ে গুণ করব। আবার যাকে গুণ করব তা দিয়ে কেটে দিব। যেহেতু 5 কে 7/5 দিয়ে গুণ করছি, তাহলে 6 কেও 7/5 দিয়ে গুণ করব। 5 এ 5 এ কাটা। 7:, কত হইলো? 6×7 = 42/5। এখন 7 7 মিলে গেছে, দেখছো? এখন উভয়ের খ মিলে গেছে। তাহলে এখন যদি আমরা এটাকে মার্জ করে ফেলি, মার্জ, মিশ্র অনুপাত, যদি বলি ক ইস টু খ ইস টু গ সমান সমান, এই প্রথম অনুপাতের ক আর খ নিয়ে আসবো 4:7, ঠিক আছে? 4:7. এখন আবার এই যে 7:42/5, এটা নিয়ে আসবো। ক এর মান কত? 42/5 পেয়ে গেছি। এখন সবগুলাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এই ভগ্নাংশের 5 ঝামেলাটা দূর হয়ে যাবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 4×5 = 20, 5 দিয়ে গুণ করলে 5×7 = 35, আর 5 দিয়ে গুণ করলে 5 এ 5 এ কাটাকাটি গিয়ে 42 উপরেরটাই ঠিক থাকবে। দিস ইজ আনসার। 20 35 42 ক নাম্বার? কে স্যার বুঝো নাই? আমরা তো এটা স্যার হ্যাঁ, স্যার এটা তো আমরা আড়াআড়ি মানে খর মান দিয়ে গুণ করলেও পারি, মানে উপরে মানে নিচে খ দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ, আবার উপরে খর মান দিয়ে নিচের সংখ্যাগুলো গুণ, আড়াআড়ি গুণগুলা। কিরকম? স্যার মনে করুন 4:7 আর 5:6, মানে 5 দিয়ে উপরে দুইটা গুণ আর 7 দিয়ে নিচে দুইটা গুণ। এই ঘটনা এটাই করছে, এই কাজই করছি কিন্তু আমি। আলটিমেটলি আপনি যেটা বলছেন, আমি কিন্তু এটাই করছি। এই যে দেখেন, সেভেন জি বাই স্যার, ফাইভ মানে দিয়ে এটা গুণ অনেক করছি বড় না? হয়ে গেছে আর কি, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি একটু শর্ট করি। আপনার পদ্ধতিটাও ভালো, বা খুব ভালো বলেছেন। দেখি আপনার পদ্ধতিটা অ্যাপ্লাই করি। এটা সেকেন্ড একটা পদ্ধতি আছে। এই উনি যেটা বলতেছে সেটা আমি আপনাদের একটু বোঝাই দিই। সে বলতেছে 4:7 5:6।
4:7, আর এটা হচ্ছে 5:6, এটা হচ্ছে খ। এখন এই যে খ, এই যে এটা হচ্ছে খ, এই 5 আর 7 কে মার্চ করতে হলে কি করতে হবে? এই প্রথম অনুপাতটাকে দ্বিতীয়টা দিয়ে গুণ, আর দ্বিতীয় অনুপাতটাকে প্রথমটা দিয়ে গুণ। এটা হচ্ছে টেকনিক মার্চ করার জন্য, খ কে মিলাই দেওয়ার জন্য। তাহলে প্রথমটাকে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? 5 দিয়ে গুণ করলে কি আসে? 4×5 = 20, ইস্টু 5×7 = 35। আর এটাকে কি করব? 7 দিয়ে গুণ করব। তাহলে কি করবে? 7 দিয়ে গুণলে 5×7 = 35, 6×7 = 42। এই যে এখন মার্জ হয়ে গেছে, 20:35:42। এটা হচ্ছে উনি বলতেছে। হ্যাঁ, ঠিক আছে। ওনার পদ্ধতিতে একবার করলেই হচ্ছে, আর আমার পদ্ধতিতে করলে দুইবার করতে হচ্ছে। আমি একবার প্রথমে 5 দিয়ে ভাগ করছি, পরে আবার 5 দিয়ে গুণ করছি। এই যে এখানে 5 দিয়ে বাড়তি ভাগ করছিলাম না, এই 5 দিয়ে ভাগটা কিন্তু আবার এখানে আমি গুণ করে ফিরাই দিছি। ঠিক আছে, এখানে গুণ গুণ করছি 5 দিয়া, এই গুণ করে এটা আমি কিন্তু ফিরাই দিছি, মানে এই কাজটা আমার দুইবার করতে হয়েছে, ভাগের কাজটা আমার দুইবার করতে হয়েছে। ওকে, এনি কোশ্চেন? তাহলে এটা বিকল্প। No, sir. থ্যাংক ইউ আপুকে। আপুর নাম যেন কি? কোন আপু হেল্প করেছেন আমাকে? শরীফা। শরীফা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বিকল্প। a:b = 3:5, আবার a:c = 5:7 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b:c? তাহলে ওই যে যে জিনিসটা মার্জ আছে সেটাকে দেখুন, উভয় জায়গায় কমন কি আছে খুঁজে বের করতে হবে। উভয় জায়গায় আমার এ কমন আছে, তাহলে এর মান এখানে আছে 3 আর এখানে আছে 5। তাহলে কি করতে হবে? অল্টারনেটিভ, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এইটা দিয়ে গুণ করবো এটাকে, আর এটা দিয়ে গুণ করবো এটাকে। অল্টারনেটিভ গুণ করলেই এ সমান হয়ে যাবে। আবার লিখি আমি, a:b = 3:5। আবার কি বলা আছে? a:c = 5:7। তাহলে এই 5, এখানে এর মান হচ্ছে 5, এখানে এর মান 3। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে ইন্টু 5 কি পাবো আমরা? 3×5 = 15, ইস্টু 5×5 = 25। আর এখানে 3 দিয়ে গুণ করলে 3×5 = 15, ইস্টু 3×7 = 21। তাহলে এই যে এটা এটা ছিল বি, এটা ছিল সি। তাহলে b:c = 25:21। এটা আনসার। কে বুঝো নাই? এত সাত কে, এত ঠান্ডা কে? উত্তরবঙ্গে নাকি শতাধিক মানুষ মারা গেছে ঠান্ডায়, তোমরা কি জানো? জি স্যার, রংপুরে। এক রংপুরেই 104 জন মারা গেছে, নাকি সারা দেশ মিলে? স্যার রংপুরে। কষ্ট লাগে, করবো বলো। স্যার ময়মনসিংহ নিকলিতে তো তাপমাত্রা সর্বনিম্ন মিঠামইনে। মিঠামইন তো পানির এলাকা, পানির এলাকাতে এত ঠান্ডা থাকার কথা না। স্যার এটাই তো, অন্যান্য বছর স্যার উত্তরবঙ্গের দিকে বেশি থাকে, এইবার ময়মনসিংহে এসে পড়ছে। পানির এলাকায় পানির আপেক্ষিক আর্দ্রতা বেশি, এই জন্য পানি সহজে গরম হয় না, সহজে ঠান্ডা হয় না। মানে যেসব এলাকায় পানি আছে স্যার সেসব এখন এলাকায় তো গরম। মিঠামইনে পানি নাই, সব শুকায় গেছে, ওখানে ধান চাষ করে। আচ্ছা, পানি নাই, ঠিক আছে। পানি নাই এই জন্য ঠান্ডা হইতে পারে, কিন্তু ঠান্ডা হওয়ার তো এক্সট্রা কোনো কারণ নাই। ঠান্ডা হওয়ার তো একটা কারণ লাগবে। পৃথিবীতে কোনো কিছুই, ভৌগোলিক কোনো কিছুই অ্যাবনর্মালি ঘটে না, প্রত্যেকটাই কোনো না কোনো কারণে ঘটে। এখন নিকলির আশেপাশে তো কোনো হিমালয় পাহাড় নাই, কিন্তু পঞ্চগড়ের আশেপাশে তো হিমালয় পাহাড় আছে। তাহলে কেন পঞ্চগড়ের চেয়ে নিকলি জি বেশি স্যার, ঠান্ডা? এটাই তো অবাক করা বিষয়। হ্যাঁ, এটা হইতে পারে যে বিস্তীর্ণ হাওর এলাকার মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো ঘর ছিল। মনে করে দেখো, বর্ষাকালে যে ঘরগুলা দ্বীপের মতো ছোট ছোট ঘর, এখন যেহেতু সেই পানিগুলো শুকায় গেছে, সো ওই বিস্তীর্ণ মাঠের মধ্যে টিলার মতো ছোট ছোট উঁচু উঁচু ঘর। তো চারদিকে খোলা মাঠ, দূর প্রান্ত দেখা যায় না, খোলা মাঠ, এখানে মাঝখানে টিলার মতো একটা ঘর। তার মানে খোলা মাঠের মধ্যে প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হইতেছে, মাঝখানে ছোট একটা ঘর, এই ঘরের মধ্যে প্রবল বেগে বায়ু প্রবাহিত হইতেছে। এমনি টিনের ঘর, বিল্ডিং তো নাই। চর এলাকার মানুষ তো অনেক গরিব, হাওড় এলাকার মানুষ। তাহলে এই দেখো, একটা টিনের ঘর বা মাটির ঘর বা ছনের ঘর, এখানে যখন প্রচন্ড বাতাস থাকবে শীতের বেলা, হিট কিন্তু মানবে না, মানে মনে হবে তুমি বাইরে বসে আছো।
তুমি আজকে যদি রাত্রে ঘরের বাইরে গিয়ে উঠানে ঘুমাও, তাহলে তোমার যেমন লাগবে ওই চর এলাকায়, হাওর এলাকায় একটা টিলার ঘরের মধ্যে, টিনের ঘরের ভিতরে শুয়ে থাকলে তোমার এরকম ঠান্ডা লাগবে। তাহলে এই কারণে তাদের ঠান্ডা বেশি লাগতে পারে। বাট তার মানে তো এই না যে টেম্পারেচারই কম। মনে করো পঞ্চগড়ে একটা খোলা মাঠের যে টেম্পারেচার, আর ওই কিশোরগঞ্জের একটা খোলা মাঠ, হাওরের একটা খোলা মাঠের যে টেম্পারেচার, কি কারণে কিশোরগঞ্জের হাওরের টেম্পারেচার কম থাকবে? কোনো যুক্তি নাই তো। যুক্তি একটাই, যে এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের যে বায়ু প্রবাহ, এগুলা দিয়ে বৃহৎ বায়ু প্রবাহ দিয়ে আবিষ্কার করতে হবে। যেমন দেখো যে এই আমাদের যে বাংলাদেশে হিট ওয়েভ গুলা, এগুলো নওগাঁ, রাজশাহী, এই জেলাগুলো দিয়ে হিট ওয়েভ যায়। তাহলে কেন ওখানে হিট ওয়েভ গেল? ওখানে তো হিমালয় পাহাড়ও নাই, সমুদ্রও নাই। তাহলে নওগাঁ দিয়ে কেন প্রতি বছর হিট ওয়েভ যায়? এর কারণ হচ্ছে, এটা একদম শুধুমাত্র এই বাংলাদেশ একটা রাষ্ট্র দিয়ে চিন্তা করলে চলবে না। পুরা ভারতীয় উপমহাদেশের যে ভৌগোলিক যে গঠন, সেটা দিয়ে চিন্তা করতে হবে যে এই বাতাসগুলা কেন যায়। আমরা বিভিন্ন স্থানীয় বায়ু পড়েছি না, যেমন সিরক্কো, লু, সাইমুম। যেমন এই যে এই সৌদি আরবে বা মরুভূমিতে যে ঝড়গুলা হয়, সেটাকে সাইমুম বলে, তাই না? এরকম বিভিন্ন রকম ভূগোল ক্লাসে তোমাদের হয় না বলে দেখবা, মানে বিভিন্ন রকম আঞ্চলিক ঝড় হয়, সেগুলোর নাম আলাদা আলাদা বাতাস। ঠিক আছে, আলাদা আলাদা বায়ু প্রবাহের আলাদা আলাদা নামও আছে। তো এই কারণে হয়তো কোনো একটা ভৌগোলিক পরিবর্তন হয়েছে, যেই কারণে ঠান্ডা বায়ুগুলা শিফট হয়ে গেছে ইয়ের দিকে, কিশোরগঞ্জ অঞ্চলে। হইতেই পারে, অসম্ভব কিছু না। জি স্যার, এবার তো শীতও বেশি। হ্যাঁ। আচ্ছা, বলছে 72 কেজি ওজনের একটা জিনিস, একটা মিক্সচার 17 ভাগ এ বা 3 ভাগ বি এবং 8 ভাগ সি দ্বারা গঠিত। কত কেজি বি আছে? তাহলে 17, 3 আর হচ্ছে 8। 17, 3, 8 অনুপাদ্যের যোগফল ইন্টু বি। তাহলে 17, 3 আর 8 কত? 28। 28। ওর উপরে বি হচ্ছে 3, আর মূল জিনিসটা কত? 72। তো এটা তো মনে হয় 8 হবে না স্যার, 4 হবে। ও 4, সরি জি 24। স্যার, এটা 4। 24, 24। আমি বাংলা ইংলিশ পড়তে পড়তে এখন সব খালি 8 দেখি। 24, 3 24 72, 3 3 9। সহজ অঙ্ক। টুকরোগুলোর সাইজ কত হবে? করলাম না, এটা হোমওয়ার্ক। ওই যে সেম অঙ্ক, অনুপাদ্যের যোগফল। ওই যে এখন এই অঙ্কটা কিন্তু রিপিট আসছে, ওই যে 37তম অঙ্কটা মনে আছে? স্কিপ করছিলাম, যে ভুলে গেছি পরে করতে। এটা অঙ্ক আবার ওই আমার শীটে রিপিট হয়েছে। ভালো হয়েছে, এখন করে দেই। এই অঙ্কটা কিছুই না, অ্যাকচুয়ালি জাস্ট এই এই ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করা কঠিন। তাহলে কি করতে হবে? এগুলারে জাস্ট আমরা লসাগু দিয়ে গুণ করে দিলেই লস লসা হয়ে যাবে। 1/3 ইস টু 1/5 ইস টু 1/9। কি দিয়ে গুণ করবো বলো তো? 45 নাকি 5 9 45? 45-এর অর্ধেক নাই। 45-এ 3 ভাগের 1 ভাগ 15, 15 দিয়ে 9 দিয়ে যায় না, তাহলে 45 আনসার। তাহলে 1/3 ইন্টু 45 ইস টু 1/5 ইন্টু 45 ইস টু 1/9 ইন্টু 45। লসাগু দিয়ে গুণ করে দিয়েছি। 3 15 45, 5 9 45, 9 5 45। তাহলে কি হইলো? 15:9:5। অনুপাতটাকে আমরা সিম্পলিফাই করে ফেললাম। প্রথম ভাই মানে 15 নম্বর ভাই কত রে, কয়টা আম পাবে? তাহলে 261 ইন্টু প্রথম ভাই 15, আর নিচে ভাগফল 15 আর 5 20 আর 5 29। 29 দিয়ে 261-কে ভাগ করলে কত হয়? 290 30 দিয়ে ভাগ করলে হয়, না ভুল বলতেছি, 270-কে 30, 3 7 21, 3 8 24, স্যার 240, আমি 3 এখানে 9 একটা 9 জিনিস 9 9 শুনি। 9 9 9। হ্যাঁ বলো, কি বললা? স্যার এই যে 45 যে লসাগু করে এটা গুণ করছেন, এটা কেন করতে হবে? এই যে ভগ্নাংশগুলো আছে, এটাকে সিম্পলিফাই করার জন্য। এই ভগ্নাংশগুলো তো যোগ করা কঠিন, আমাকে তো যোগ করতে হয়েছে। এই যে দেখো, এই তিনটার যোগফল কত? 29 পাইছি আমি। আবার এখানে কি করছি? 29-এর উপরে 15 দিয়ে ভাগ করছি, গুণ করছি। তাই তুমি যদি আগে সিম্পলিফাই না করে নিতা, তাহলে এই যোগ করাটাও কঠিন হইতো, আবার এখানে যে কাটাকাটিটা করতেছি এটাও কঠিন হয়ে যেত। তুমি যদি নাও করো, এই লসাগু দিয়ে গুণ নাও করো, না করে ডাইরেক্ট এই ভগ্নাংশগুলোকে যোগ করো, তাও তোমার অঙ্ক হবে। কিন্তু ওইটা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমি কিভাবে ভাগটা করছি খেয়াল করো। 261-কে আমি 261-র আশেপাশে, এই 29-এর আশেপাশে
10-এর গুণিতক সংখ্যা ছিল 30। 30 দিয়ে 261-র আশেপাশে কোন একটা সংখ্যাকে ভাগ করছি, ভাগ করে দেখছি 270-কে ভাগ যায় 9 দিয়া 30, 3 নং 27। তো এই 30 থেকে যেহেতু 29 এক কম, আর 9 দিয়ে গুণ করতেছি, তাহলে 270-এর থেকে 9 কম, মানে 261 মিলে গেছে। এই জন্য বোঝা গেছে যে 261-কে 29 দিয়ে ভাগ করলে 9 হয়। তোমরা যারা শর্টকাট বুঝো না তারা ক্যালকুলেটর দিয়ে বা কষ্ট করে গুণ করে করে করবা। 6-15-90, আরো 45, 135। দেখছো, এই গুণটাও আমি শর্টকাটে করছি নামতা দিয়ে। 9-15 শিখি নাই, কিন্তু 6-15 জানি 90। তাহলে 6-এর দেড় গুণ হচ্ছে 9, তাহলে 90-এর দেড় গুণ হচ্ছে 90-এর অর্ধেক যোগ করতে হবে। 90-এর অর্ধেক 45, এটা আমি জানি। যেন 45 আর 90 যোগ করলে 135। 135 কেমনে জানলাম? ওই যে 145 হওয়ার কথা, কিন্তু 90 যেহেতু 100 থেকে 10 কম, তাহলে 145 থেকে 10 কম হবে 135। এইভাবে এই এই কয়েকটা লজিক তোমাদের সাথে কথা বলতে বলতে মাথার ভিতরে ঘুরে গেছে, সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেছে। তো এই জিনিসগুলো তোমাদের সংখ্যা নিয়ে খেলা করতে হবে, বুঝছো? পরীক্ষায় যদি ক্যালকুলেটর অ্যালাউড না, তো তোমাদেরকে শর্টকাটে যোগ বিয়োগ গুণ ভাগ করতেই হবে। যে মুত্তাসিন পাহলভি আর ওই যে এই উদ্ভাস কোচিং এর সোহাগ ভাই যে তোমাদেরকে বিভিন্ন ম্যাথ দেয় না, শুনে তোমরা টাসকি খেয়ে যাও, আর চমক ভাই, তা আসলে এগুলো আমরা সবসময় করি যারা ম্যাথের টিচার। এগুলো অ্যাবসেন্ট মাইন্ডে সবসময় এগুলো ভাবতেই থাকে। তোমরা যখন ম্যাথের টিচার হবা, আমার চেয়ারে যখন আসবা, তখন তোমরা হাসবা, যাই কি চমক দেখাই মুত্তাসিন পাহলভি, এগুলো তো আমরা হাসতে খেলতে খেলতে করি। 1000 টাকা ক ও খ দুইজন ভাই কি করছে, 1:4 অনুপাতে ভাগ করে নিছে। তাই 1000-এ 1:4 মানে কি, মোট 5 ভাগ, 5 ভাগ করে 1 ভাগ নিছে ক, আর 4 ভাগ নিছে খ। তাহলে ক পাইছে 200, আর খ পাইছে 800। এই 800 টাকা খ কি করছে, তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে নিছে, মানে কি 4 ভাগে ভাগ করে ফেলছে। তাহলে 4 ভাগে ভাগ করে 1 ভাগ দিছে মেরে। তাহলে তাহলে 800 4 ভাগের 1 ভাগ 200। তাহলে অঙ্ক করলাম না এটা? 21তম বিসিএস বলে তো অঙ্ক আইছে কি রে ভাই? চতুর্ভুজের 4 কোণের অনুপাত এত, বৃহত্তম কোণের মান কত? এই অঙ্কটা একই অঙ্ক, কিন্তু পার্থক্য হচ্ছে তোমাকে একটু অ্যাডভান্স একটা জিনিস জানতে হবে। চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত ডিগ্রি, এটা জানলেই তুমি পারবা। কত ডিগ্রি? 360। 360 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4 কোণের মান 360 ডিগ্রি, 4 সমকোণ। এটা জানলেই তোমরা পারবা। ইন্টু বৃহত্তম, বৃহত্তম কত? 3, লিখলাম 3। আর নিচে কি সামেশন, সামেশন কত? 1 আর 2 যোগ করলে 3, 3 3 6 আর 2 8, 8। 8 দিয়ে 360 ভাগ করলে 4 আটা 32 হলো 40, 5 আটা 40, 45 ইন্টু 3 কত? 45 দুগুণে 90, ওই যে আবার আগের মতো 135। কত সহজ, এত সাত কে? কে বুঝো নাই? আমি তো ফার্স্ট যাচ্ছি, কিন্তু অঙ্ক 40টা অঙ্ক, আমি তো ফার্স্ট যাচ্ছি, কেউ না বুঝলে বলবা। একটি তামা মিশ্রিত সোনার গহনা, মানে সোনা আর তামা মিক্স, ওজন মোট 16 গ্রাম। সোনা ও তামার অনুপাত 3:1, মানে সোনা আছে 3, আর 4 ভাগের 3 ভাগ সোনা, আর 4 ভাগের 1 ভাগ কি? তাহলে আমরা 16কে যদি ভাগ করে ফেলি 3:1, তাহলে 3-তে হচ্ছে 12, হচ্ছে কি 12 গ্রাম কি সোনা। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি, কি যেন গানটা, তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, আমার বাংলাদেশের মাটি। কি পরিমাণ সোনা মিশাইলে সোনা ও তামার অনুপাত হয়ে যাবে 4:1? তাইলে মনে করি এক্স গ্রাম, ধরি ধরি আরো এক্স গ্রাম সোনা আমাকে মিশাতে হবে। দুইটা বিসিএস আসছে এই অঙ্ক, চিন্তা করছো? এটা রিটেনে আসছে, বুঝলি না? তাহলে এক্স গ্রাম সোনা মিশাইতে হবে, তাহলে মিশাইলে কি হবে? আছে কত? 12 গ্রাম। তাহলে 12-র সাথে যদি আমি আরো এক্স গ্রাম মিশাই দেই, কিন্তু এই তামা তো 4 গ্রাম, তামা তো মিশাইতেছি না, তা তামা 4-4ই থাকবে। মিশাই দিলে সেই অনুপাতটা কত হয়ে যাবে প্রদত্ত শর্ত মতে? 4:1 হয়ে যাবে। তার মানে এটা আমরা শর্ত থেকে পাইছি। তাহলে ধরি 1 গ্রাম সোনা মেশাতে হবে, মিশা সদাগর, আমি ভুল লিখে বলছি, এটা বিষাদে না, এটা মেশাতে হবে, ময়াকার মে হবে শর্ত মতে। ঠিক আছে?
এখন আমরা যদি একটু কি করতে পারি, আমরা একটু বজ্রগ্রহণ করি। 12 + x/4 = 4/1, বা 12 + x = 4 4 16, তাহলে x = 16 - 12 = 4 is the answer. Any question so far? বলো, কে বুঝো নাই? কারো কোনো প্রশ্ন? এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে। তাহলে আমি একটু রিভাইজ করি অঙ্কটা। কি করলাম প্রথমে? প্রথমে মোট 16 গ্রাম থেকে ওই অনুপাতদের যোগফল 3 আর 1 এর যোগফল 4, তাহলে 4/3 হচ্ছে সোনা, আর 4/1 হচ্ছে তামা। 16 × 4/3 পাইছি সোনা 12 গ্রাম, 16 × 4/1 পাইছি তামা 4 গ্রাম। পরে বলছে কি সোনার সাথে কি পরিমাণ সোনা মিশাইলে, তার মানে তামার সাথে মেশানো যাবে না, শুধু সোনার সাথেই মিশাতে হবে। সোনার সাথে যদি আমি এক্স মিশাই, তাহলে হয়ে যাবে x+12, x+ সোনা তামা কিন্তু 4 ছিল, 4ই থাকবে, ধরা যাবে না। নতুন অনুপাত বলে দিছে 4:1, লিখে ফেলছি 4:1। এই হলো শর্ত বানাই ফেলছি। পরেরটুকু সমীকরণ সমাধান তোমরা পারবা। সেম পরেরটা করি। পনির ও তপনের অনুপাত 4:3, তপন ও রবিনের অনুপাত 5:4। না, পনিরের আয়ের হচ্ছে 120 টাকা, এটাকে আমাকে ওই যে মনে আছে মিশ্র অনুপাতের মতো আগে ইয়ে করতে হবে, যে কমন, কমনকে তপন, তপনকে আমার কি করতে হবে, ইয়ে করতে হবে, সেম বানাইতে হবে, তাই না? তাহলে উভয় পক্ষকে একই জিনিস দিয়ে গুণ করতে হবে। লিখে ফেলি আগে। দেওয়া আছে প:(ত) কত, 4:3। আবার কি দেওয়া আছে, তপন:(রবিন) ত:(র) কত দেওয়া আছে, 5:4। আমি কি কানেক্টেড আছি না ডিসকানেক্ট হয়ে গেছি? কথা বলতেছি অনেকক্ষণ ধরে। তাহলে 5 আর 3, আসুন স্যার। 5 আর 3 কে সেম করতে হবে, তাহলে এটাকে গুণ করতে হবে 5 দিয়া, আর এটাকে গুণ করতে হবে 3 দিয়া, তাইলে তপন তপন সমান হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 3 × 5 = 15, আর এটা হয়ে যাবে 3 × 5 = 15, 3 × 4 = 12। তাহলে 15 15 সেম হয়ে গেলে, হ্যাঁ 15 15 তপন সেম হয়ে গেলে, পনির রবিন আমরা পেয়ে গেছি কত? এই প্রথমটা হচ্ছে পনির, এই পনির হচ্ছে 20, আর রবিন হচ্ছে কত, 12। অতএব পনির রবিন সমান সমান 20:12। এরপরে কি বলছে, পনিরের আয় বলা আছে কত, 120। তাহলে পনির আয় যদি 120 লিখে ফেলি, 120 রবিন হচ্ছে আনসার, = 20:12। আমার আনসারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি লিখি আমরা, আনসার বাই 120 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি, হ্যাঁ, বাম পক্ষটাকে উপরে তুলছি, 12/20। উভয় পক্ষকে 120 দিয়ে গুণ করবো, না 120 উপরে তুলে বজ্রগুণ করে উপরে তুলে দিব। 6 6 20 120, 6 12 72। কে বোঝো নাই? সহজ। ভিডিওটা আবার দেখবা, আবার দেখবা। আমি আমি বলে দিই তোমরা কিভাবে প্র্যাকটিসটা করবা। ক্লাসের পরে অঙ্কগুলো নিজে নিজে আবার করবা, করার পরে যখন দেখবা পারতেছো না, আটকে গেছো, তখন আবার আমার ভিডিও দেখবা, বা এই ভিডিও দেখা লাগবে না, শীট দেখবা, শীটের অঙ্ক করা আছে। এই যে সোনার তামার অঙ্ক সেম, 26 নম্বর অঙ্ক একদম সোনার তামার অঙ্কের মতো সেম করলাম না, ঠিক আছে? দেখি মুখে মুখে করা যায় কিনা। 7 আর 3 হচ্ছে 10, 10 ভাগের 7 ভাগ, 6 10 দিয়ে ভাগ করলে হলো 6, তাহলে 6 দিয়ে 7 গুণ করলে 6 7 42 হচ্ছে ইয়া, আর 3 6 18 হচ্ছে পেট্রোল, যোগফল 80 60 মিলছে দেখো। আর কত লিটার পেট্রোল মিশাইলে অনুপাত 3:7 হবে, মানে এটা হবে 3, এটা হবে 7। তাহলে এটা যদি 3 হইতে হয়, তাহলে 3 14 42, তাহলে 7 14 কত, ততই হবে। 7 14 কত, 6 15 90, 7 15 105, তাহলে 7 14 98, 98। তাহলে আছে আমার 18, যোগ করতে হবে আমার +70, তাহলে 70 আনসার। সরি, কত সাথে 18, 18 সাথে কত যোগ করলে 98 হয়, 80 80, 80 আর 18 হচ্ছে 98, তাহলে 80 গ্রাম। দেখছো, মুখে মুখে করছি কিন্তু অঙ্কটা, এটা রিটেনের অঙ্ক কিন্তু, ঠিক কিনা?
কে বুঝো না? আমি যে ক্যালকুলেশনটা মুখে মুখে করছি শর্টকাটে, এটা কে কে বুঝছো বলো? স্যার বুঝি নাই। একটু ফাস্ট বলছি তো এই জন্য বুঝো নাই, একটু স্লো বলি, স্লো বললেই বুঝবা। প্রথমে দেওয়া ছিল 60, এটাকে বলছে 7:3। 7 আর 3 এর যোগফল কত? 10 না? এই 10 দিয়ে যখন 60 কে ভাগ করব, তখন প্রতিটা ফ্র্যাকশনের মান হবে 6। তাহলে এই 6 দিয়ে যখন আমি 7 কে গুণ করব, তখন 6 7 হবে 42, হচ্ছে আমার কেরোসিন আছে অলরেডি। আর 3 দিয়ে গুণ করলে 3 18 হচ্ছে অলরেডি আছে পেট্রোল। ঠিক আছে, এখন বলছে জি আর কত লিটার পেট্রোল যোগ করতে হবে। পেট্রোল যোগ করব আমি, কেরোসিন ধরা যাবে না। যোগ করলে নতুন অনুপাতটা হবে কি 3:7, মানে কেরোসিন থাকবে 3 অনুপাত আর পেট্রোল থাকতে হবে 7 অনুপাত। তাহলে কেরোসিন যদি 3 অনুপাত থাকে, তাহলে 3:7 যদি আমরা 42:ওয়াট খুঁজে বের করতে পারি, 42:ওয়াট কত পরিমাণ, টোটাল কত থাকলে 3:7 হবে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তা সেটা বার করার জন্য, মানে যে 3:7 ইকুয়ালস টু 42:ওয়াট, এটা বের করার জন্য আমরা কি করছি, 3 দিয়ে 42 কে ভাগ করছি, করে 7 দিয়ে গুণ করে দিছি। 3 দিয়ে 42 কে ভাগ করলে হয় 14, 3 14 42। তাহলে 14 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি, কত হয় দেখো, 3 14 42, 7 14 98। 98 গ্রাম যদি আমার থাকে পেট্রোল, তাহলে অনুপাতটা 3:7 হবে। তা আমার অলরেডি তো আছে আমার কত, 18 লিটার অলরেডি আমার আছে পেট্রোল, তাই না? তাহলে 18 বিয়োগ করে দিলেই পাওয়া যাবে আরো নতুন কত লিটার নতুন অ্যাড করতে হবে। বুঝতে পারছো? এই কাজটা আমি করছি, খুব বেশি জি স্যার। ক্যালকুলেশন করি নাই। তো এই অঙ্কটা হচ্ছে একদম সেম ওই যে এই অঙ্কটার মতো। ঠিক আছে, 1:2। দেখো বলছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। তাহলে মানে 2:1, মানে 3 ভাগে ভাগ করে ফেলো, ভাগ করে 2 ভাগ দিয়ে দাও আমকে। 60কে 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগে পাই 20। তাহলে আম আছে 40 লিটার আর কমলা আছে 20 লিটার। কমলা রস কি পরিমাণ বৃদ্ধি করলে এটা 1:2 হবে? মানে কমলা হবে আমের ডাবল, 40-এর ডাবল কত? 40-এর ডাবল হচ্ছে 80। তাহলে 20 আছে অলরেডি, তাহলে 20-এর সাথে যদি +60 করি, সমান সমান 80 হয়ে স্যার যাবে আমি না? এটুকু বুঝি নাই। বুঝবো না তো? সেম ভাবে করো, এই অঙ্কের মতো করো। এই যে সোনা তামার অঙ্কটার মতো নিজে নিজে করবা হোমওয়ার্ক এটা। সোনা আর তামার অঙ্কটার মতো নিজে নিজে করবা, ঠিক আছে? হোমওয়ার্ক বোঝা লাগবে না, বোঝা লাগবে না বলেই ফার্স্ট যাচ্ছি। বোঝার যেসব অঙ্ক বোঝা লাগতো, সিমিলার টু, কত নাম্বার এটা, সোনা তামা অঙ্ক কয় নাম্বার ছিল? 24, 24। এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, সিমিলার টু 24। আচ্ছা, এখানে আবার পার্সেন্ট দিয়ে প্যাচ লাগাই দিছে। কত কিলোগ্রাম? কিলোগ্রাম তো দেয় নাই। কত কিলোগ্রাম না জানলে তো আমি অঙ্কটা করতে পারবো না। 1 সেকেন্ড, আমি একটু আমার শীট থেকে দেখে আসি। অনুপাত, 22 নম্বর অঙ্কটা। 64 কিলোগ্রাম। টাইপিং মিস্টেক আছে, 64। 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। তাহলে বলো তো পাথর কত পার্সেন্ট? 75%। 75%, রাইট। তাহলে বালি আছে, অলরেডি বালি আছে কত পার্সেন্ট? 64 এর 25%। 25% মানে 4 ভাগের 1 ভাগ। 64-রে 4 দিয়ে ভাগ দিলে 4 × 16 = 64, 16 গ্রাম, 16 কেজি। তাহলে পাথর আছে কত?
64 থেকে 16 বিয়োগ করে দিলেই পাথর পাওয়া যাবে। 3 × 48 কেজি আছে হলো পাথর। আচ্ছা, এখন বলছে কত কেজি বালি মিশাইলে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। তো এখানে পাথর আছে 75%। আমার আরো কিছু পাথর কিছু বালি মিশাইতে হবে। তাহলে বালি মিশাইতে গেলে পাথর তো চেঞ্জ করা যাবে না, পাথর তো মিক্স করা যাবে না। ঠিক আছে, পাথর কিন্তু মিক্স করা যাবে না। তাহলে এই যে 48 কেজি পাথর আছে, আমি কিন্তু পাথর আর মিক্স করব না। কি মিক্স করব? প্রশ্নে বলে দিছে কত কেজি বালি মিশাইলে। তাহলে পাথর তো আর মিক্স করব না। পাথর 48 গ্রাম ছিল আগে, এখন 48 গ্রামই থাকবে। তাইলে কিভাবে পাথরের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে? কারণ ওই যে বালি মিশাবো, বালি বাড়তে থাকবে। তাহলে এখন এই যে 48 কেজি পাথর, এটাই হচ্ছে 40% থাকবে, এটাই সাস্টেইন করবে। 48 গ্রাম, 48 কেজি যদি 40% হয়, তাহলে 100% সমান সমান কত? মোট পরিমাণটা কত হবে? প্রশ্ন আসে কিনা? 40% নতুন মিশ্রণে, আমি লিখে দিচ্ছি নতুন মিশ্রণে। আমি কিন্তু কিছু শর্ট করতেছি, কিছু কথা লিখতেছি না, যেগুলো তোমরা সেটা থেকে দেখে নিও। হ্যাঁ, এগুলো মুখে বলতেছি। নতুন মিশ্রণে 40% জিনিসটা যেটা পাথর, সেটাই হচ্ছে 48 কেজি। তাহলে বলতো নতুন মিশ্রণের মোট পরিমাণ কত হবে? 100% না, 1%-এর মান হবে 48/40, আর 100%-এর মান হবে 48/40 ইন্টু 100। কাটলে 4, 4 × 48, 120। মানে 120 কেজি হবে নতুন মিশ্রণ টোটাল। বুঝতে পারছো কিনা? এটা হবে নতুন মিশ্রণের মোট পরিমাণ 120 কেজি। এই 120 কেজির মধ্যে অলরেডি পাথর থাকবে 48 কেজি। তাহলে বলো তো নতুন মিশ্রণে বালু কতটুকু লাগবে? অতএব নতুন মিশ্রণে বালি থাকতে হবে। নতুন মিশ্রণে, আমার হাতের লেখা খুব পচা, কারণ ইয়েতে লিখতেছি কলম দিয়ে, কলম যেখানে রাখতেছে সেখানে থাকে না। থাকতে হবে কত? 120 থেকে মাইনাস করবো 48, 50 বিয়োগ করলে 70, 72। 72 কেজি বালি আমার থাকতে হবে। অতএব নতুন আরো অ্যাড করতে হবে, নতুন মিশাতে হবে কত? আগে কত কত ছিল অলরেডি? আগে কত ছিল বালু? 16 গ্রাম ছিল আগে অলরেডি। তাহলে 16 বিয়োগ করে দেই, কত থাকে? 56 কেজি বালু আমার নতুন করে অ্যাড করতে হবে। 56 আছে নাকি আনসারে? আছে। কে বুঝো নাই বলো, কোন জায়গায় বুঝো নাই? প্রশ্ন থাকলে করো, এটা একটু করাই দেয়, এটা কঠিন ছিল অঙ্কটা। কঠিন না, মানে ঐকিক নিয়ম আর কি, পাটিগণিতের মতো অঙ্ক ছিল এটা। কোন জায়গায় কার কোনো প্রশ্ন আছে? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? ও স্যার, স্লো করেছি তো এই জন্য প্রশ্ন নাই, ফাস্ট করালে ঠিকই প্রশ্ন থাকে। আচ্ছা, এইখানে নতুন টাইপের অঙ্ক। এই যে দেখো, বলা আছে দুধ এবং পানির অনুপাত আছে 5:2। এখন ডিফারেন্স কত অনুপাতের মধ্যে? 3। আবার বলে দিছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি। ডিফারেন্স, প্রকৃতপক্ষে ডিফারেন্স হচ্ছে 6 লিটার, আর অনুপাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। বুঝতে পারছো? তার মানে যাহাই 6 বাস্তবে, তাহাই অনুপাতে হচ্ছে 3। তাহলে অনুপাতের চেয়ে বাস্তবটা কয় গুণ অ্যাকচুয়ালি বলতো? 2 গুণ স্যার। 2 গুণ। দ্বিগুণ। অনুপাতের ডিফারেন্স হচ্ছে 3, মানে 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। আর প্রকৃতপক্ষে ডিফারেন্স হচ্ছে 6। তার মানে অনুপাতের চেয়ে প্রকৃত পরিমাণ হচ্ছে দ্বিগুণ। তাইলে এই 5/2 কে 2 দিয়ে গুণ করলেই, 5/2 কে 2 দিয়ে গুণ করলেই আমরা প্রকৃত পরিমাণটা পেয়ে যাব। তাহলে দুধ যেহেতু প্রথমে ছিল, তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 লিটার ছিল দুধ, আর 2 হচ্ছে পানি, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 লিটার হচ্ছে পানি। এটা হচ্ছে শর্টকাটে আমরা করে ফেলছি। আনসার হচ্ছে 4 পানির পরিমাণ।
এইটা বলছিলাম শুরুতে থিওরিতে, একটা স্কিপ করে গেছিলাম, বলছিলাম যে অঙ্ক যখন আসবে তখন বোঝাবো, মনে আছে? এটা হচ্ছে এইটা, এই দেখো, এটা কিন্তু আমার, এটা প্রকৃতি না, এটা প্রকৃত। এবং দিস ইকুয়েশন ইজ কদমালি প্রোডাকশন। কদমালি প্রোডাকশন মানে বুঝো? কদমালি প্রোডাকশন মানে কি বলো? কেউ জানো না? আর কত মানে প্রেম চাইল্ড। ইয়েস, এটা হচ্ছে আমি আবিষ্কার করেছি এই সূত্র, এটা পৃথিবীর কোনো বইয়ে নাই। বুঝতে পারছো? বইয়ে একটু কঠিন করে অঙ্কটা করা আছে। ওকে। এবং এই যে না, এটা এটা আমার আবিষ্কার না, এটা বই আছে। আচ্ছা, তাহলে এই যে বলছে বেশি কম পার্থক্যের ক্ষেত্রে প্রকৃত পরিমাণ, এই সূত্রটা আমরা একটু কপি করে নিলাম, অঙ্কে চলে যাই। প্রকৃত পরিমাণ সমান সমান প্রকৃত পার্থক্য। তাহলে এখানে প্রকৃত পার্থক্য কত দেওয়া আছে? এটা হচ্ছে প্রকৃত, প্রকৃত মানে 6। আর অনুপাতের পার্থক্য কত? 5 - 2 মানে 3 ইন্টু অনুপাতের অংশ। কার চাইছে, কি চাইছে? পানির পরিমাণ। তাহলে পানির অনুপাত কোনটা? 2। পানি 2। আজ ব্লু হে পানি 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 পানি, আর দিন বি সানি 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 সানি। আনসার। কেমন লাগছে অঙ্কটা? মজা না সহজ? কেমন লাগছে গানটা? 2015 সালে এই গানটা আমি প্রচুর শুনতাম এবং দেখতাম। 15-16 সালে এই গানটা, আর হচ্ছে একটা বেবি ডল একটা গান আছে না, বেবি ডল সোনে দি, সানি লিওনের একটা গান। আরেকটা গান ছিল, সেটা ভুলে গেছি কোন গানটা যেন। 3টা গান ডেইলি আমার রুটিন ছিল, একটা বিকালে একটা নির্দিষ্ট টাইমে 4টা 5 মিনিটে, ডেইলি 4টা 5 মিনিটে আমি 3টা গান শুনতাম। এর কারণ ছিল, তখন আমি বিসিএস পরীক্ষা দিই, মানে তোমরা এখন যে পজিশনে আছো। তো বিষয় হচ্ছে, আমি সারাদিন পড়তাম তো, পড়তে পড়তে মাথা হ্যাং হয়ে যেত, হ্যাং হয়ে যেত। তখন থাকতাম বাকৃবির ক্যাম্পাসের ঠিক বাইরে একটা এলাকায়, কেওটখালী নামে একটা এলাকা আছে, ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতাম। তো বাকৃতির ভিতরে একটা মার্কেট আছে, কে আর মার্কেট, কামাল রঞ্জিত মার্কেট। ওই মার্কেটে আমার এক বন্ধুর কম্পিউটারের দোকান ছিল, রাসেল নাম। হুম। কম্পিউটারের দোকানে বিকালবেলা প্রতিদিন মাথা যখন গরম হয়ে যেত, মাথাকে রেস্ট দেওয়ার জন্য আমার যাইতে হইতো বন্ধুর দোকানে গিয়া বৈশা একটু কেয়ার মার্কেটে একটু আড্ডা দিতাম। আর কেয়ার মার্কেট হচ্ছে কাঁচা বাজার, ওইখানে বাকৃবির একমাত্র কাঁচা বাজার ওইখানে। ভার্সিটির হলের মেয়েরা বাজার করতে আসতো, বলে দেখতাম ওরা কেমনে কি কিনে, ঠিক আছে। তো আমি গেলেই বন্ধু বন্ধু একটা আগরবাতি জ্বালাইতো, বন্ধু নেওয়া আগরবাতি শেয়ার করো, আর হচ্ছে গান ছাড়তো সে কম্পিউটারে, আমি গেলেই সে গান। তো প্রথমে 2-3 দিন আমি জিনিসটা খেয়াল করি নাই। আহ, তার পছন্দের ফেভারিট লিস্টের গান হচ্ছে এটা, বেবি ডল, আর একটা হচ্ছে পানি পানি পানি, আরো জানি কি কি, 2-3টা গান, 2-3টে হিন্দি গান, একটা একটা ইংলিশ গানও ছিল। ইংলিশ গানটা জানি কোনটা, মনে নাই, অনেকদিন আগের কথা তো। এই দুইটার কথা মনে আছে। তো সে যে গানগুলো ছাড়তো, এই গানগুলো দেখতে দেখতে আমার মজা লেগে গেছে। হ্যাঁ, গানগুলো তো মজা, শুনতেও মজা, দেখতেও মজা। তো ডেইলি দেখতাম 15-20 মিনিট টাইম, আমার তো টাইম নাই, মারাত্মক মানে টাইমের ক্রাইসিস। ওই দৌড়া যেতাম, মানে বাইক নিয়ে যেতাম তো উইরা যেতাম, গিয়ে কোন রকম 20-25 মিনিট বসে থাকতাম বন্ধুর সাথে, বসে একটু আড্ডা দিতাম, মাথা ঠান্ডা হয়ে যেত। সন্ধ্যার সময় উইরে আসতাম বাইকে, আইসা আবার তাড়াহুড়া কইরা নাস্তা একটু খায়া পড়তে বসতাম। আমার আমার জব স্টাডির প্রিপারেশনের টাইমটা আমার এভাবে যাইতো আর কি। আড্ডা বলতে দিনে 20 মিনিট বন্ধুর সাথে, বন্ধুর দোকানে বসা এই গান 3টা দেখতাম। তো আহ, পরে তখন দেখা গেল, মোটামুটি কয়েকদিন যাওয়ার পরে যখন এটা একটা রুটিন হয়ে গেল, দেখা গেলো আমারই অভ্যাস, এই বন্ধু চলে আসছি, গান চালাও। ঠিক আছে, গান চালাও, আগরবাতি জ্বালাও। ঠিক আছে। তো বন্ধু দেখতো যে ডেইলি একটা নির্দিষ্ট সময় আমি আসি, 4টার সময় বাইরোই, 4টা 5-এ গিয়ে পৌঁছাই।
আইসা 15 মিনিট খালি 3টা গান শুনি আর মাথা ঘুরে, খালি মাথা হাতাই, মানে মাথা তো গরম, খালি এটা করতাম বুঝছো, খালি চুল এগুলা করতাম আর চোখ বন্ধ করে গান দেখতাম, শুনতাম, রেস্ট নিতাম 20 মিনিট, র্যাপিড রেস্ট, র্যাপিড র্যাপিড রেস্ট নেওয়া, 20 মিনিট রেস্ট নেওয়ার জন্য চিন্তা করো, 5 মিনিট বাইকে যাইতাম, 5 মিনিট বাইকে আসতাম, মানে 10 মিনিট আপ ডাউন করতাম আমি 20 মিনিট রেস্ট নেওয়ার জন্য, এটা হইলো? 20 মিনিট রেস্ট নেওয়ার জন্য মানুষ 10 মিনিট বাইকে যায়। হাস্যকর না বিষয়টা? বাট এটাই বাস্তব, এটাই সায়েন্স। লাইফে, জীবনে কিছু কিছু সময় এই সিচুয়েশন আসে যখন মানুষকে এক্সট্রিম প্রেশার নিতে হয়। আমি এরকম এক্সট্রিম একটা প্রেশার নিয়েছিলাম। আরো মনে করি, আমার এখন আজকে মনে হয়, ওই সময় মনে হইতো ইস লাইফটা কত প্যারা, ইস কবে চাকরি হবে, আমি বেকার, ইচ্ছা করে বেকার, মানে চাকরি করতাম তো আগে, প্রাইভেট জব করতাম, আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি। চাকরি ছাইরা দিয়ে আইসা মাসে শেষে বেতন পাইতাম, চাকরি ছাইরা দিয়ে আইসা ঘরে বসে রয়েছি, বাপে আদেশ করছে বিসিএস পড়ো মিয়া, ঘরে বৈশা একটা বিসিএস গেল আগে মিয়া, তোমার 15 লাখ টাকা লস। বাপে সরকারি চাকরি করতো তো হিসাব নিকাশ ভালো বুঝতো, তো বলতো যে মিয়া 1 বছরে কয় টাকা বেতন পাইবা, তোমার একটা বিসিএস গেলে তোমার একটা বছর লাইফ থেকে হারায় যাবে, আর একটা বিসিএস গেলে তুমি একটা ব্যাচ পিছিয়ে যাবা, তোমার প্রত্যেকটা প্রমোশন হবে 1 বছর পরে। 30 বছর চাকরি করলে লাইফে 5টা প্রমোশন হলে প্রত্যেকটা প্রমোশন 1 বছর পরে পরে হবে। সারা জীবন বেতন তোমার বন্ধুর চেয়ে কম পাইবা, যে তোমার আগে 1 বছর আগে জয়েন করছে। ফার্স্ট বিসিএস এই কাটার হইতে হবে, টার্গেট নাও, চাকরি ছেড়ে দাও, তোমার হাত খরচ আমি দিব। দ্যাট ওয়াজ মাই ফাদার। মানে কত কঠিন গার্জিয়ান ছিল আমার বাবা, যদি এরকম ইন্সপিরেশন আমাকে না দিত, আমি জীবনেও ফার্স্ট বিসিএস এ ক্যাডার হইতে পারতাম না। চাকরি ছেড়ে দিয়ে এসে বাসায় বসে পড়া শুরু করলাম, বাপে ফুল সাপোর্ট, আমি একলাই পড়ি, কোচিং ভর্তি হয়েছে একটা, যাই খালি ম্যাথ ক্লাস গুলা করি পন্ডিতি করার জন্য, আর ইংলিশ ক্লাস গুলা করি শেখার জন্য। লতিফ স্যার তখন ক্লাস নিত। এই যে লতিফ স্যার কিন্তু 27তম বিসিএস এএসপি রিসেন্টলি নিয়োগ হয়েছে, যেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার 27তম বিসিএস পুরা বাতিল করে দিছিল, সেটা আবার নতুন করে জয়েন করছে, সেদিন দেখলাম ফেসবুকে লতিফ স্যার জয়েন করছে। লতিফ স্যারের ক্লাস ইংলিশ আমি পেয়েছি, চমৎকার ক্লাস নেই স্যার। পরে তো স্যার অদিতি কোচিং নিজেই দিল। তো আহ ইংলিশ ক্লাসটা আমি শিখেছি, আর ম্যাথ ক্লাসে যাইতাম স্যারের ভুল ধরার জন্য, পণ্ডিতি করার জন্য, মানে ম্যাথ টিচারের চেয়ে আমি ভালো পড়াইতে পারতাম আর কি, বিষয়টা এরকম। আর অন্য ক্লাস করতাম না, বাংলা ক্লাসটা করতাম। বাংলা ব্যাকরণের ক্লাসটা খুব এনজয় করতাম, কারণ ওইটাও শিখেছি, বাংলা ব্যাকরণে আমার অনেক দুর্বলতা ছিল। কোচিং থেকে আমি বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামার এই দুটো জিনিস শিখেছি। আর ওই আন্তর্জাতিক মান্তর্জাতিক সাধারণ জ্ঞানীগুলো তো ছিল কোচিং থেকে শেখার কিছু নাই, শিটে আছে, গাইডে আছে, মুখস্থ করলে হয়, নিউজ পেপারে আছে। তো আহ কি যেন, প্রিলি তখন পাশ করলাম, রিটেন পড়ার সময় আবার প্রেশার। এখন রিটেন পড়ার সময় দিন পিছায় গেল, মানে প্রিলি পরীক্ষা ছিল ফেব্রুয়ারি 2 তারিখ, শীত ছিল তো এই জন্য 4টার সময় যেতাম। আর রিটেন পরীক্ষা হয়েছে পরে, মানে সেপ্টেম্বর অক্টোবরে বা আগস্টে। ওই সময় আবার দিন গ্রীষ্মকাল চলে আসছিল, যার কারণে সন্ধ্যা 7টা 6টা 6:30 পর্যন্ত বিকাল থাকতো। একটু দেরিতে যেতাম, 5টার দিকে যেতাম। তো ওই সময় আবার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছিলাম, ওই সময় নাইট মানে ওয়াকার হয়ে গেছিলাম। দিনে 4টার পরে লাঞ্চ করতাম, বেরোতাম 4টার পরে, 5টার পরে বেরোতাম, 5টা পর্যন্ত পড়তাম, বন্ধুর সাথে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম ব্যয় করে বাসায় এসে আবার ঘুমাইতাম সন্ধ্যার সময়। ওইটা রাত 9টা 10টায় উঠতাম, সারা রাত পড়তাম। তো তখন বন্ধুরে, তখন যেটা হয়েছিল রাসেল রেনিয়া, গান শোনার অভ্যাসটা চেঞ্জ হয়ে তখন হাঁটার অভ্যাস তৈরি হয়ে গেছিল। ব্রহ্মপুত্র নদীর পাড়ে পানি ছিল তো, তখন পানি আসছিল নদীতে। একদিন বন্ধু বলতেছে, বন্ধু নদীতে অনেক পানি আসছে, চলো যাই দেখাই। আমি বললাম, পানি তো মিয়া তোমার কম্পিউটারে দেখতেছি, এত সুন্দর সুন্দর পানি, এগুলো বাদ দিয়ে এখন নদীর পানি দেখতে হবে। আরে মিয়া চলো যাই, নদীর পানি তো দেখা দেখা 6 মাস ধরে দেখতেই আছো ডেলি ডেলি, আর বেবি ডল দেখতেছো আর পানি দেখতেছো, আর যাই সত্যিকারের পানি দেখাই। আর জোড়াতাল গাছের নিচে মিয়া অনেক সুন্দর সুন্দর পানি বসে থাকে, চলো যাই দেখাই। আচ্ছা চলো যাই। পরে কেয়ার মার্কেটের সাথেই হচ্ছে বাকরিবির নদীর পার, উদীচী ঘাট বলে এটাকে। পরে হাঁটতে হাঁটতে দুজন যাইতাম, আমার বাইক রেখা, বাইক বন্ধুর দোকানে রাইখা হাইটে, না না সরি ভুল বলতেছি, ওই 2-3 মিনিট লাগে উদীচী ঘাটে যাইতে, ওই মার্কেট থেকে। ওই টাইমটাও সেভ করতে হবে, হাঁটতে হবে নদীর পাড়ে, পানি পানি দেখে দেখে হাঁটতে হবে। এই জন্য করতাম কি, কেয়ার মার্কেট থেকে বাইকে যাইতাম উম উদীচী ঘাটে, গিয়া বাইক রাইখা আমি আর বন্ধু এই, নদীর পাড়ে হাঁটতাম আর পানির দিকে দূরে তাকায় থাকতাম, ব্রহ্মপুত্র নদী, আমার প্রাণের ব্রহ্মপুত্র। তাহলে কি হইতো, আমার আবার সেকেন্ড জেনারেশন ডোপামিন নিঃসরণ হইতো, হরমোন ব্রেন থেকে নিঃসরণ হইতো, ভালো লাগার অনুভূতি তৈরি হইতো, এবং র্যাপিড রেস্ট হইতো, যেটা আমি ঘরে শুয়ে থাকলে হইতো না, বুঝতে পারছো?
তো এইভাবে আমি মানে রোবট হয়ে গেছিলাম। আর তোমরা মিয়া টাইম ওয়েস্ট করো ফেসবুক দেখা। 1 মাসে সম্ভব কুত্তা হয়ে গেলে, 1 মাসে বিসিএস প্রিপারেশন শেষ করা সম্ভব কুত্তার মতো, যদি দিনে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তে পারো। আমি যেটা করছিলাম রিটেনের সময়, লাস্টের 2 মাস আমি কুত্তাই হয়ে গেছিলাম সত্যি সত্যি। মিয়া হাল ছেড়ো না, ঠিক আছে, লেগে থাকো। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে ডিফারেন্স কত? অনুপাতের ডিফারেন্স কত? 4। আর প্রকৃতির ডিফারেন্স কত? 8। তার মানে প্রকৃতির ডিফারেন্সটা অনুপাতের ডিফারেন্সের কয় গুণ? বলো, না বললে আমি আগাবো না, হ্যাং হয়ে থাকবো। কেউ একজন দ্বিগুণ। বলো। কি গুণ স্যার? দ্বিগুণ। দ্বিগুণ। তাহলে দুই দিয়ে, এই যে দ্বিগুণ, যেহেতু 2 দিয়ে ওই অনুপাতটাকে গুণ করলেই প্রকৃত পরিমাণ পাওয়া যাবে। তাহলে কি পাইছে? পানির পরিমাণ চাইছে। পানি কোনটা? দুধ আগে, পানি পরে। তাহলে পানির এটা হচ্ছে এটা। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, তাহলে 2 হচ্ছে আমার আনসার। কে বুঝো নাই? সেম আগের অঙ্কের মতো। সো দিস ইজ হোমওয়ার্ক। আর শীত তো আছেই। এ বি সি এর মাসিক বেতনের অনুপাত 2:3:5। সি যদি 1 মাসে এ অপেক্ষা 1200 টাকা বেশি পায়, তাহলে বি বছরে কত টাকা বেতন পায়? তাইলে সি আর এ নিয়ে আমার কথা হচ্ছে, ঠিক আছে। তাইলে সি মাইনাস এ সমান সমান 5 - 2 = 3। এই থ্রিটা কত? 1200। 1200 হচ্ছে 3। তাহলে 1 কত? 3 দিয়ে ভাগ করলে 400। তাইলে এই যে 3, এই 3 কত? বি এর অনুপাত হচ্ছে 3, তাই না? তাইলে এই 3 হবে, আবার 3 দিয়ে গুণ করলে 1200। এই 1200 হচ্ছে আমার আনসার। এটা এখানে একটা 1 বাড়তি আসছে, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যদি 3 না দেখা, যদি সাপোজ থাকতো 2:2:7:5, 7, তাহলে আনসারটা কি হইতো? তাহলে আমি এখানে 7 বের করতাম। 7 এর মানটা কত হইতো? 400 দিয়া, 400 দিয়া 7 কে গুণ করলে 4×7=2800, 2800। ঠিক আছে। তার মানে এই 3 হচ্ছে এই 3, আর এই 3 হচ্ছে বিয়োগফল 3। এই 5 আর 2 এর বিয়োগফল 3। কোইন্সিডেন্টলি এই 3 আর এই 3 মিলে গেছে, এই জন্য মনে হচ্ছে একই জিনিস। না, এক জিনিস না, দুইটা 2 3। অঙ্কটা এভাবে করছি। কে বুঝো নাই? আচ্ছা, এটা নতুন টাইপের অঙ্ক। এটা হচ্ছে আমরা একটু ইয়ে থেকে দেখে আসি। একটা সূত্র মনে আছে? এই যে দুইজনের গতিবেগের অনুপাত বের করতে যাচ্ছে। মনে করো প্রথম ব্যক্তি 1 মিনিটে লাফ দেয় 10টা, দ্বিতীয় ব্যক্তি 1 মিনিট লাফ দেয় 13টা। আবার প্রথম ব্যক্তি 1 মিনিটে 1 লাফে 10 লাফে যত দূর যায়, দ্বিতীয় ব্যক্তি 15 লাফে তত দূর যায়। এরকম যদি থাকে, এরকম যদি থেকে থাকে, তাহলে সূত্রটা কিরকম হবে? প্রথম জনের পদ সংখ্যা, মানে প্রকৃত পদ সংখ্যা, একটা নির্দিষ্ট টাইমে প্রথম জন যে কয়টা স্টেপ দেয় তার সাথে গুণ করতে হবে দ্বিতীয় জনের সমদূরত্বে পদ সংখ্যা। তো প্রকৃত পদ সংখ্যাটা কি আর সমদূরত্বে পদ সংখ্যাটা কি? যদি অঙ্কে দেওয়া থাকে যে প্রথম ব্যক্তি যেই সময়ে 10টা স্টেপ দেয়, দ্বিতীয় ব্যক্তি একই সময়ে 15টা স্টেপ দেয়, এই বাক্যটা যদি বলা থাকে, তাহলে এটাই হচ্ছে প্রকৃত পদ সংখ্যা। প্রথম জনের প্রকৃত পদ সংখ্যা 10, আর দ্বিতীয় ব্যক্তির প্রকৃত পদ সংখ্যা হচ্ছে 15। আচ্ছা, আবার যদি বলা থাকে যে এই একই একই দূরত্ব যেতে প্রথম জন যদি 17টা স্টেপ দেয়, তাহলে দ্বিতীয় জনকে দিতে হয় 20টা স্টেপ। তাহলে এইটা হচ্ছে সমদূরত্বের স্টেপ, সমদূরত্বের পদ সংখ্যা। একই দূরত্ব যাওয়ার জন্য যে পদ সংখ্যা দিতে হয় সেটা হচ্ছে এইটা। কে বুঝো নাই? আচ্ছা, আরো বুঝবা, অঙ্কের ডাকটাতে চলে যাই, তাহলে আরো বুঝবা। অঙ্কটা দেখলেই বুঝবা। দেখো, বলছে একটি কুকুর খরগোশকে তারা ধরার জন্য তাড়া করলো, ভালো কথা।
বলছি কুকুরটা যেই সময়ে 5টা লাফ দেয়, এটা হচ্ছে কুকুরের প্রকৃত কত সংখ্যা? কথা বুঝছো? এটা হচ্ছে কুকুরের কুকুরের প্রকৃত হচ্ছে 4। খরগোশ সেই সময়ে 5বার, এটা হচ্ছে খরগোশের প্রকৃত। কিন্তু খরগোশ যে সময়ে 4 লাফে যত দূর যায়, এটা হচ্ছে সমদূরত্বে, এটা হচ্ছে সমদূরত্বে খরগোশের। বুঝতে পারছো? এখন কে বুঝো নাই বলো? এই সমদূরত্বে আর প্রকৃত কার বোঝার কনফিউশন কার কার আছে বলো? তাহলে কুকুর প্রকৃত ইন্টু খরগোশ, খরগোশ সমদূরত্ব, সমদূরত্ব ইস টু খরগোশ প্রকৃত ইন্টু কুকুর সমদূরত্ব। মানে একজনের প্রকৃতির সাথে আর একজনের সমদূরত্ব গুণ করব। কে বুঝো নাই? কোনো রেসপন্স নাই। তাহলে কে কে বুঝছো এটা রেসপন্স করো এখন। স্যার আমি বুঝছি। আচ্ছা, বুঝতেছি স্যার। বেরোবে কি কুকুর ইস টু খরগোশ। আগে কুকুর চাইছি তাই না? তাহলে যার প্রকৃতটা আগে লিখবো তার অনুপাতটাই বেরোবে। তাহলে এটাতে বেরোবে কি কুকুরেরটা, কুকুরের গতি, আর এটাতে বেরোবে কি খরগোশের গতি। খরগোশের। কি সুন্দর পড়ালেখা, হ্যাঁ, বাচ্চাদের মতো। তোমরা বেবি, আমার কিন্ডারগার্টেনের ছাত্র। কুকুর খরগোশ শিখাইতেছি তোমাদেরকে। তাহলে কুকুরের প্রকৃত কত বলছে? কুকুর যে সময়ে 5বার লাফ দেয়, সরি 4বার লাফ দেয়, তাহলে কুকুরের প্রকৃত হচ্ছে 4 ইন্টু খরগোশের সমদূরত্ব 4 লাফ, তাহলে খরগোশেরও 4 ইস টু খরগোশের প্রকৃত, খরগোশ প্রকৃত কয়টা দেয়? 5টা, ইন্টু কুকুরের সমদূরত্ব, কুকুর সমদূরত্ব কত? 3 লাফে সমদূরত্ব 3, তাহলে 16 ইস টু 15। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? নো স্যার। কে বোঝো না অঙ্কটা? আচ্ছা, সেম অঙ্ক 33, আরেকটা অঙ্ক করাই দিই, পরের গুলো হোমওয়ার্ক দিই। করিম, আব্দুল করিম আর কি, আব্দুল রহিম। আচ্ছা, কি বলছে? করিম ও রহিম, মানে আগে করিম লিখতে হবে। তাহলে করিম ইস টু রহিম আমাকে বের করতে হবে তাই না? আগে করিম। তাহলে আগে যদি করিমেরটা বের করতে হয়, তাহলে করিমের প্রকৃতটা, করিমের প্রকৃত লাভ কয়টা? 7বার। করিমের প্রকৃত 7বার, তাহলে 7 দিয়ে গুণ দিব। 7 ইন্টু করিমের সাথে গুণ হবে রহিমের সমদূরত্ব। রহিমের সমদূরত্ব কোনটা? রহিম 5 পদক্ষেপে, এটা সমদূরত্ব। গুণ করলাম 5 ইস টু, তাহলে কি হবে? বাকি দুইটা গুণ, 8 আর 4 দেখার দরকার নাই। 8 ইন্টু 4, 5 7 35 ইস টু 4 8 32। কে বুঝো নাই? জাস্ট প্রথম দুইটা প্যারামিটার একটু মানে সতর্কভাবে নিলেই হয়। মানে একটা করিম নিবা আর একটা রহিম নিবা, তাইলেই গুণ করলেই অঙ্ক শেষ। হোয়াট এ শর্টকাট, হাউ শর্টকাট! মজা কিনা? দেখি তো 10 সেকেন্ডে করা যায় কিনা এসব অঙ্ক। কি বের করতে হয়েছে? খরগোশ ও কুকুর, আগে খরগোশ লেখছে, দেখছো? এখানে প্যাঁচ লাগাই দিছে কিন্তু। তাহলে খরগোশের প্রকৃত লাভ কত? খরগোশের প্রকৃত লাভ হচ্ছে 8। তাইলে আমরা 8-এর সাথে গুণ দিব কুকুরের সমদূরত্ব, কুকুরের 4, 8 আর 4 গুণ দিলাম ইস টু বাকি দিলে গুনতে দিব 7 আর 5, তাহলে 32 ইস টু 35। 10 সেকেন্ড চ্যালেঞ্জ, 10 মিনিট স্কুল। আমি বলবো তোমাদের 10 সেকেন্ড স্কুল। 10 মিনিট স্কুল আছে না একটা, আইমান সাদিক? তোমরা জানো কি 10 মিনিট স্কুলের ম্যাথ কোর্স, বিসিএস ম্যাথ কোর্স যে আমার করা? কেউ 10 মিনিট স্কুলে কোর্স করে দেখো, ওদের ম্যাথ কোর্স আমি করতেছি, মানায় দিয়ে আসছি। একটা না 4 5 দিন গিয়ে শুট করে দিয়ে আসছি।
ভিডিও শুট 2022 সালের কথা। তখন আমার চ্যানেল তুঙ্গে ছিল, আমার ব্যাচের স্টুডেন্ট ছিল 212 জন, আর আজকে তোমরা আছো মাত্র 12 জন। ঠিক আছে? তো মাঝখানে কাজ না করার কারণে আমি অনেক পিছিয়ে গেছি। আবার ইনশাল্লাহ কাজ শুরু করেছি, 2 জন স্টাফ নিয়েছি, ভিডিও শুট করছি দিনরাত, আমরা মার্কেটিং করছি। ইনশাল্লাহ আমরা আবার আমাদের কদম আলীর পাঠশালা, কদম আলী স্যার তার হারানো যৌবন ফিরে পাবে, আর কদম আলীর পাঠশালা তার হারানো জৌলুস ফিরে পাবে। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে উল্টা দিক থেকে আমরা যাই, ছেলে থেকে যাই মা, মা থেকে ব্যক্তি। বলছে 5 বছর পর ছেলের বয়স 12 হবে, তাহলে বর্তমানে ছেলের বয়স কত? 7 বছর। বর্তমানে ছেলের বয়স 12 বিয়োগ, 5। বাংলা লিখি, 12 বিয়োগ 5 সমান সমান 7 বছর। তাহলে মায়ের বয়স কত, স্ত্রীর বয়স কত? 4 গুণ। তাহলে বর্তমানে স্ত্রীর বর্তমান বয়স, বর্তমানে 28 বছর। স্ত্রীর বয়স একদম আমার ছেলের সাথে মিলে গেছে। আমার ছেলের বয়স 7 বছর, আর আমার স্ত্রীর বয়স হচ্ছে 30 বছর। এটা মিলে কিনা? 7কে কি বলছে? 4 গুণ। তাহলে স্ত্রীর বয়স 4 গুণ, 7 × 4। আমার স্ত্রীর বয়স হচ্ছে 29 বছর। একটুর জন্য মিললো না। স্যার এক কমায় ফেলছেন। কমায় ফেলছে। 4 × 7 = 28 বছর স্ত্রীর বয়স। আরে আমারও তো একের জন্য মিললো না রে। তাইলে তাহলে ব্যক্তির বয়স কত? 5 বছরের বড় স্ত্রীর চেয়ে। তাহলে ব্যক্তির বয়স হচ্ছে 28 + 5 33। একটুর জন্য মানে গত বছর যদি অঙ্কটা আমি করাইতাম, যখন করাইছিলাম, তখন অ্যাকচুয়ালি একদম আমার আমার মানে কদমালির পরিবার ছিল আর কি ওইটা তাহলে আনসার। তো স্যার নওরিদের বয়স স্যার কম হ্যাঁ, পড়ে নরিদের বয়স যাইতেছে। তো বলতেছি, মিলতো না তখন। ওর তাইলে তখন ও 6 ছিল। তখন আমার নরিদের বয়স মিলতো না। আচ্ছা, এটা বুঝে নিতে হয়। আমি যদি আগে জানতাম এই ঘটনা, তাহলে বিয়েটা করে পরের দিনে বাচ্চারা নিতাম, তাহলে নরিদ আরো 1 বছর আগে হইতো, তাহলে অঙ্কটা মিলে যেত। ভুল আপনারই, অঙ্কের না। বুঝটা আমার, অঙ্ক ঠিকই আছে, রাইট। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। আচ্ছা, এগুলো তো এই অধ্যায়ের অঙ্ক না, এগুলো তো ঐকিক নিয়মের অঙ্ক, ডাকের অঙ্ক। এটা স্কিপ করলাম, এই লিখিত অঙ্ক আমি স্কিপ করলাম, তোমরা নিজেরা করে নিও। এটা স্কিপ, হোমওয়ার্ক। তোমরা শীট দেখবা, শীটে করা আছে, ঠিক আছে? এই অধ্যায়ের অঙ্ক না। আমরা অনুপাতে চলে আসি। দুই সংখ্যার অনুপাত 5:8, বুঝলাম। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়ে যায়। সংখ্যা দুইটা কি কি? আচ্ছা, করি। মনে করি সংখ্যা দুইটা হচ্ছে এক্স এন্ড ওয়াই। আচ্ছা, উভয়ের সাথে 2 যোগ করলে শর্ত মধ্যে কি দেওয়া আছে? প্রথম শর্তে x:y সমান সমান 5:8, এটা হচ্ছে প্রথম শর্ত। আবার দ্বিতীয় শর্তে কি বলা আছে? উভয়ের সাথে 2 যোগ করলে মানে x+2:y+2 অনুপাতটা কত হয়ে যাবে? 2:3। সমীকরণ 2। বাস, সমীকরণ সমাধান করলে এক্স আর ওয়াই এর মান বের হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর থেকে আমরা করি। 1 নম্বর থেকে কি পাই? x/y = 5/8 বা x = 5y/8, সমীকরণ 3। ওকে, এখন ওই যে 2 নম্বর যে সমীকরণটা x+2, এখানে x এর মানটা বসাই দিই, x এর জায়গায় 5y/8 বসাই দিই। 5y/8 + 2। 2 নং সমীকরণে কি পাই আমরা? 2 নং সমীকরণ থেকে পাই x এর জায়গায় আমরা 5y/8 বসাই দিলাম, +2 y+2 = 2:3। তাহলে এক কাজ করি, আগে 8 দিয়ে গুণ করে দিই, ঝামেলা ভালো লাগতেছে না। পুরা সমীকরণকে পুরা সমীকরণটাকে আমরা অনুপাতের উভয় পক্ষকে আমরা 8 দিয়ে গুণ করে দিই। কেমন, কি বলো তোমরা? রাগ করবা কেউ? 5y + 8 × 2 = 16,
ইস টু 8y প্লাস 8 দুগুণে 16 ইকুয়ালস টু 8 দুগুণে 16 ইস টু 3 আটা 24। ডান পক্ষে গুণটা না করলেও চলতো, কারণ বাম পক্ষেই অলরেডি একটা লব আর হর অনুপাত আছে। একটা অনুপাতের লব হরকে ভাগ 8 দিয়ে গুণ করলেই হয়, কাটাকাটি চলে যায়। আমি করলাম না, রিস্ক নিলাম, ভাগ ছোট থাকুক গুণফল গুলা। এখন আমরা ডিভাইড করে ফেলি। 8y প্লাস 16 ডিভাইডেড বাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিচ্ছি আমরা, ঠিক আছে, বাই 5y প্লাস 16 ইকুয়ালস টু 3/2। এখন বজ্র গুণটা করি, দেখো বড় হইলে বড় গুণটা কঠিন হইতো, ছোট গুণটা সহজ হচ্ছে। 8 দুগুণে 16y প্লাস 16 দুগুণে 32 ইকুয়ালস টু 3 5 15y প্লাস 3 16 48। তাহলে 16y মাইনাস 15y ইকুয়ালস টু 48 মাইনাস 32। y ইকুয়ালস টু কত? 16। y এর 16 মান যদি আমরা এখানে বসায় দেই, 3 নং সমীকরণে বসায় দেই, তাহলে x এর মানটা পেয়ে যাই, তাই না? তাহলে কত পাই? লাল কালি দিয়ে করি এটা। x ইকুয়ালস টু 5 ইন্টু 16/8, 2 5 দুগুণে 10। তাহলে x এর মান 10, y এর মান 16। 10 আর 16 গ নম্বর আনসার। এই অঙ্কটা আমরা বড় নর্মাল ওয়েতে করলাম এটা, কিন্তু যদি আমরা শর্টকাট ওয়েতে করতে চাই, যেহেতু ছোট ছোট মান আমরা মুখে মুখে প্র্যাকটিস করে করে ফেলতে পারবো, অনেক বড় মান থাকলে আমাদের মুখে মুখে পারতাম না। বলছে অনুপাতটা হচ্ছে 5/8, অনুপাতের সাথে 2 যোগ করলে অনুপাতটা হবে 2:3। সংখ্যা দুইটা কি কি? কিন্তু অপশন টেস্ট করলে মিলে যাবে। দেখো 5/8 যে অনুপাতটা দেওয়া আছে, এই 5/8 অনুপাতটা দেখো 12কে 5 দিয়ে ভাগ যায় না। এই 5:12 আর 16 5:8 নাই। 10 আর 18 আছে 5:9, 5:89। সো এই ক নাম্বার আর খ নাম্বার শুরুতে আনসার নাই, হতে পারে না, এমনি ভুল, এটা শুরুতেই ভুল। এটা এটা আছে কত? 5:13, এটা ভুল। এটা আছে 5:9, এটা এমনি ভুল। এটা আছে 6:8, এটা শুরুতেই ভুল। তো একমাত্র এটাই 5:8 আছে, ঠিক আছে, তো এটাই আনসার। অঙ্ক না করে বলে দেওয়া যাবে। কিন্তু যদি সবগুলা 5:8 থাকতো, সাপোজ এটা 10 আর 16 আছে, সাপোজ এটা যদি থাকতো 15:24, 15 and 24, এটা কিন্তু 5:8 অনুপাতে আছে। সাপোজ এটা যদি হইতো 40 and 64, তাইলে কিন্তু এটা আনসার হইতে পারতো, এটা আনসার হইতে পারতো, এটা আনসার হইতে পারতো, তখন আমার অঙ্কটা করা লাগতো। পরে আমরা কি করতাম? জাস্ট 2 যোগ করতাম। এই 40-এর সাথে 2 যোগ করলে হয়তো 42, 64-এর সাথে 2 যোগ করলে হয়তো 66। এই অনুপাতটা 2:3 হয়েছে কিনা চেক করতাম, না হয় নাই, তাহলে এটা আনসার হবে না। দেখি তো এটা 2 যোগ করলে 2:3 হয় কিনা। 2 যোগ করলে কত হয়? 10 আর 2 12, 16 আর 2 18। এটা কি 6 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে 2:3 হয় কিনা? হ্যাঁ হয়েছে। তার মানে এটা অপশন টেস্টে এটা মিলছে। এভাবে যদি দুইটা উত্তর, দুইটা তিনটা পসিবল উত্তর থাকতো, তাহলে আমরা সেকেন্ড টেস্টটা মানে 2 যোগ করে দেখতাম 2:3 অনুপাত হয় কিনা। এভাবে আমরা শর্টকাটে অঙ্কটা করতে পারতাম। কে বোঝো নাই শর্টকাট সিস্টেমটা? কে বুঝছো শর্টকাট সিস্টেমটা? বুঝছি স্যার। তাই লাগাইলাম। রহিমের, আব্দুর রহিমের বয়স 12 বছর। রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ, তাহলে করিমের বয়স কত? রহিমের বর্তমান বয়স বলো। বর্তমান, বর্তমান আব্দুর রহিম কত? 12। তা এটা হচ্ছে করিমের 3 গুণ 12, তাহলে করিমের কত? বর্তমান করিম, আব্দুল করিম কত? 3 দিয়ে ভাগ দাও, 4 বছর। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, তখন কত হবে? তার মানে কোন একটা সময়, সাপোজ 4 প্লাস এক্স, 12 প্লাস এক্স, দুইটার সাথে 12 এক্স যোগ করলাম কেন? কারণ মনে করি আজকে থেকে আরো 5 বছর পরে দুইজনের বয়স দ্বিগুণ হবে, অথবা 10 বছর পরে, কারণ 5 না 10 তা তো জানি না, ধরি এক্স বছর পরে। তাহলে এক্স বছর পরে তো রহিমের বয়সও এক্স বছর বাড়বে, করিমের বয়সও এক্স বছর বাড়বে। এই জন্য উভয়ের সাথে এক্স যোগ করতে হয়েছে। এক্স বছর পরে উভয়ের সাথে এক্স যোগ করলে কি হয়ে যাবে?
করিমের বয়সটা হয়ে যাবে রহিমের বয়সের দ্বিগুণ। তাহলে করিমের বয়স কোনটা? সরি, রহিমের বয়সটা করিমের বয়সের দ্বিগুণ হবে। রহিমের বয়সটা কোনটা? বড়টা। এটা হচ্ছে কার বয়স? রহিমের। রহিমের বয়সটা হবে কি কার দ্বিগুণ? করিমের দ্বিগুণ। এটা হচ্ছে করিম। তাহলে দুইটা কার সাথে গুণ করতে হবে? ডান পক্ষে 2 গুণ করবো নাকি বাম পক্ষে 2 গুণ করবো? বলো। পরীক্ষা হলে তোমাকে এটা ডিসিশনটা তোমার নিজে নিতে হবে। পরীক্ষা হলে আমি গিয়ে বলে দিব না, একটু ভাবতে হবে। ভাবো তো কেউ একজন। করিমের বয়সের সাথে স্যার। হ্যাঁ, দেখো, কার বয়স দ্বিগুণ তাকে 2 দিয়ে গুণ করতে হবে। করিমের বয়স দ্বিগুণ হবে নাকি রহিমের বয়স দ্বিগুণ হবে? রহিমের বয়স দ্বিগুণ হবে কার সাথে? কার চেয়ে দ্বিগুণ হবে? করিমের চেয়ে দ্বিগুণ। করিমের বয়স এর দ্বিগুণ। এর শব্দটা কোথায় আছে? করিমের সাথে আছে। এই জন্য করিমের সাথে 2 গুণ করতে হবে। কে বুঝো নাই? আচ্ছা, আমরা সমীকরণ সমাধান করে ফেলি। 4 দুগুণে 8 প্লাস 2x ইকুয়ালস টু 12 প্লাস এক্স, বা 2x মাইনাস এক্স সমান সমান 12 মাইনাস 8, এক্স সমান সমান 4। আনসার। আনসার না, এক্স তো বের হয়েছে 4 বছর পরে, কিন্তু কি হয়েছে তখন রহিমের বয়সটা চাইছে। রহিমের বর্তমান বয়স কত? 12। তাহলে 4 বছর পর, এক্স বছর পর আর কি। একটা লাইন আমি স্কিপ করছি, এখানে লেখা দরকার ছিল ধরি। ধরি এক্স এক্স বছর পর ওই যে ডাকে দেওয়া ঘটনাটা ঘটবে। বুঝছো? মানে রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, ঘটনাটি ঘটবে। যদি রিভাইজ করার সময় ভুলে যাও, তাহলে আমার আমার এই আজকের শীট না দেখা মেইন শীট দেখবা, তোমাদের মেইন শীট যেটা দেওয়া আছে। তাহলে এক্স বছর পর যদি ঘটে, মানে এক্স মানে 4, 4 বছর পর ঘটনা ঘটবে। তো 4 বছর পর বর্তমানে রহিমের বয়স 12। তাহলে 4 বছর পর রহিমের বয়স কত হবে? 12 আর 4। অতএব 4 বছর পর আব্দুর রহিমের বয়স কত হবে? বর্তমানে 12 প্লাস 4 মানে 16। দিস ইজ আনসার। কে বোঝো নাই? কারো কোনো প্রশ্ন এই অঙ্কটার ব্যাপারে? হ্যালো গাইস, হ্যালো ফ্রান্স। এই শীটটা কি তোমাদেরকে দিতে হবে? দেন স্যার। আচ্ছা, একটা জিনিস তোমাকে দেখাই। একটা অঙ্ক মিস্টেক ছিল না? 28 নম্বর অঙ্কটা 64 গ্রাম, 64 টাইপিং মিস্টেক ছিল, 64 ছিল না? এটা খুঁজে বের করতে গিয়ে আমি আমাদের মেইন শীটটা খুঁজে বের করছি। মেইন শীটটা হচ্ছে এইটা। এই যে আরেকটা শীট দেখছো? দেখছো আরেকটা শীট? এটা হচ্ছে আমাদের মেইন শীট, যেটা তোমাদেরকে প্রিন্ট করে দিয়েছি। বুঝতে পেরেছো? এটা প্রিন্টেড শীট। বুঝতে পেরেছো কি না? জি স্যার। আর আচ্ছা, আপনি গ্রুপে মনে হয় একটা মানে ম্যাথ শিট ফেজ 4, এটা কিসের শিট স্যার? ম্যাথ শিট ফেজ 4টা হচ্ছে এই যে এখন একটু আগে যেটা দেখলা, এটা হচ্ছে ম্যাথ শিট ফেজ 3। এটা হচ্ছে ফেজ 3, মানে আগের গত বছর গত কোর্সে ছিল শীটটা এটা। ফেজ 3 মানে হচ্ছে এই যে এগুলা কলমে লেখা ছিল। আর ফেজ 4 যেটা দিছি সেটা হচ্ছে টাইপ করা স্যার। টাইপ করা মনে হয়। দেখি তো, দাঁড়াও। এই যে শীট ফেজ 4 দেখছো? শীট ফেজ 4, এর ম্যাথ আছে। ম্যাথ ফেজ 4 ফাইনাল চ্যাপ্টার্স। এটা হচ্ছে অনুপাত। এটা হচ্ছে আমার ফেজ 4। দেখছো এই শীটটা কি? এটা কিন্তু টাইপ করা, দেখছো? জি স্যার। তোমরা কি এই শীটটা পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। কোথায় দিয়েছে শীটটা? আপনার অ্যানালিটিক্যাল ক্লাসরুমের যে একটা আলাদা গ্রুপ আছে না, সেটাতে। আলাদা গ্রুপ মানে? তোমাদের কোর্সের গ্রুপে দেওয়া হয় নাই?
হ্যাঁ স্যার, কোর্সের গ্রুপেও আছে, বাট আচ্ছা, সবাই কি পেয়েছো এই শীটটা? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? এই যে একটু আগে আমি যে অঙ্কটা করাইলাম হাতে লিখে, এটা কিন্তু টাইপ করা অবস্থায় তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তোমাদেরকে এই শীটগুলো গ্রুপে দেওয়া হওয়ার কথা। মানে এনামুল দিচ্ছে কিনা আমি জানি না, আমি আমি দেখি নাই, লাস্ট এক সপ্তাহ আগে এগুলো এডিট করা টাইপ করা শেষ হয়েছে আর কি। যদি না দেওয়া থাকে আমাকে জানাবা, তাহলে আমি গ্রুপে এগুলো সবগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আমি তো দিছি আমার যেটা মনে পড়ে। আমি একটু আমার গ্রুপে দেখি তো। হ্যালো স্যার, বলছিলেন যে ফুল কোর্সের শিট পিডিএফ দিবেন, এগুলো এখনো দেওয়া হয় না। ফুল কোর্সের শিটে পিডিএফ আমি দিতে কথাই তো বলতেছি যে দেওয়া হয়েছে কিনা। না স্যার, এটা দেওয়া হয় না। সিক্রেট গ্রুপে এটাই তো ফুল শিট, আমি এইমাত্র যেটা দেখাইলাম এটাই তো ফুল কোর্সের সব শিট একসাথে। আরে, একটা লিঙ্ক দেওয়া হয়েছিল স্যার, ওই যে ড্রাইভে ফর্ম ফিল আপের লিঙ্ক, ওইখানে ওই যে ও ইমেলে ওইখানে দিছিলাম এরপর আর হচ্ছে, কিছু দেওয়া। তোমরা যদি ইমেল অ্যাড্রেসটা লিখে দাও। জি স্যার। তাহলে ইমেল অ্যাড্রেসে আমি মেল করে দিব ভাবছিলাম প্রথমে। পরে আবার চিন্তা করলাম যে না, সবাইকে উম তাহলে 1 মিনিট, আমি একটু তোমাদেরকে একটা দিচ্ছি। তোমাদেরকে আমি শিটটা এখন আপলোড দিয়ে দিচ্ছি, সবগুলা শিট আমার মনে থাকে না। 071656 071656। আমি, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখছো? ফেসবুকে ঢুকতে গেলে তোমার কাছে পাসওয়ার্ড আসবে, এছাড়া কেউ ঢুকতে পারবে না। তো আমি তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেওয়ার কথা ছিল। রেকর্ডিংটা অফ করে দিই, লাইভটা থাকুক, রেকর্ডিংটা অফ করে দিই।